ওকে যে স্টুডেন্টস, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আর আমাকে দেখতে পাচ্ছ? আচ্ছা, আজকের ক্লাসটা একটু জলদি শুরু করা লাগলো। আমার জলদি শুরু করা লাগবে এবং জলদি শেষ করা লাগবে। একটু ব্যস্ততা আছে। সো এই জন্য আজকে ক্লাস একটু তাড়াতাড়ি শুরু করা, হ্যাঁ? আর নামাজ, আই থিংক তোমরা নামাজ পড়ে ফেলতে পারছো। অ্যান্ড যেহেতু এখন আজান একটু আগে আগে দেয়, সম্ভবত 6টা 45 আজান দিয়ে দেয়। সো আমাদের হাতে যেহেতু মাঝখানে 20 থেকে 25 মিনিট টাইম ছিল, সো আলহামদুলিল্লাহ আমরা হয়তো বা সবাই নামাজ পড়ার সময়টা পেয়েছি। সো চলো আমরা কথা বাড়াবো না, আমরা আমাদের পড়ায় ঢুকে যাব। তো আমাদের নতুন চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি। এটাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের ওয়ান অফ মোস্ট ওর্স্ট অ্যান্ড মোস্ট হার্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে উদ্ভিদ ছায়াতত্ত্ব। যে চ্যাপ্টারটা নিয়ে বহু স্টুডেন্টের অনেক ধরনের মানে জল্পনা কল্পনা, অনেক ধরনের সমস্যা। ঠিক আছে, আমরা অনেকদিন পর ক্লাসে আসলাম, তাই না? বেশ কয়েক মাঝখানে গ্যাপ গেছে। সো এই চ্যাপ্টারটা আসলেই একটু একটু কঠিন, বাট আমরা চেষ্টা করবো একদম সহজ করার জন্য। তো আমরা একটু প্রথমে জেনে নিই যে আমরা আসলে এই চ্যাপ্টারে কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে আলোচনা শুরু হবে যে টপিকটা দিয়ে, সেটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণ নামক এই টপিকটা, খনিজ লবণ পরিশোষণ নামক এই টপিকটা দিয়ে আমাদের এই চ্যাপ্টারের আলোচনা শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে 2 নম্বর টপিকটা কি? 2 নম্বর টপিকটা হচ্ছে প্রসেদন। প্রসেদন 3 নম্বর টপিক হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। আজকে ক্লাসটা একটু জলদি শেষ হবে, ঠিক আছে? আমি হয়তো বা সর্বোচ্চ 1 ঘন্টা ক্লাস নিব আজকে। আজকে একটু তাড়া আছে। আর তোমরা তো জানো যে আমাদের এসিএস এর ইভেন্ট আসতে যাচ্ছে তোমাদের বড় ভাইয়াদের। ঠিক আছে? সো ইভেন্ট নিয়ে একটু ব্যস্ততা চলতেছে। এই কারণে আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করবো আর কি। আচ্ছা, সালোক সংশ্লেষণ এবং পরিশেষে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে শ্বসন। এই শ্বসনের মধ্যে কিন্তু আবার 2টা পার্ট আছে, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। 2টা অংশ আছে কিন্তু এখানে, হ্যাঁ? আচ্ছা, তো এর মধ্যে কোনটা কি আলোচনা করে? কোনটাতে কি আলোচনা করে? দেখো, প্রথমটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণে কি আলোচনা করবে? খনিজ লবণ পরিশোষণে আলোচনা করবে উদ্ভিদ মাটি থেকে কিভাবে তার গুরুত্বপূর্ণ যে খনিজ লবণগুলা সেগুলো শোষণ করে। কেন এই খনিজ লবণগুলা লাগবে? যেমন একটা উদাহরণ আমরা ইজিলি পাবো, সেটা হচ্ছে প্রশোধনে। আমরা যখন প্রশোধনটা পড়বো, আমরা যখন প্রশোধনটা পড়তে যাবো, তখন দেখবো এখানে খুব সুন্দর করে লেখা আছে প্রশোধনের ক্ষেত্রে যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল নিয়ে আলোচনা করছে। আমরা আজকে প্রশোধনী পড়বো, ঠিক আছে? প্রশোধনটা আমার 2টা ক্লাস লাগবে আজকে এবং তারপরে দিন। তো এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার যে কৌশলটা, এই কৌশলের মধ্যে পটাশিয়াম আয়ন কে খুবই খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। কাকে? পটাশিয়াম আয়নকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোন আয়নকে? পটাশিয়াম আয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে পটাশিয়াম আয়ন প্রবেশ করলে পত্ররন্ধ্র খুলে যাবে, পটাশিয়াম আয়ন বের হয়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে পটাশিয়াম আয়নের উপর ডিপেন্ড করতেছে পত্ররন্ধ্র খুলবে না বন্ধ হবে। যেমন ধরো প্রশোধনী কি হয়? প্রশোধনের মাধ্যমে উদ্ভিদ যে পানিটা গ্রহণ করতেছে সারাদিন, যে পানিটা সে সারাদিনে গ্রহণ করতেছে, সেই পানিটা তার দেহ থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। কিসের মাধ্যমে হয়? প্রশোধনের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? প্রশোধনের মাধ্যমে। উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেয়। কিসের মাধ্যমে? প্রশোধনের মাধ্যমে। তাহলে এই যে উদ্ভিদ যে তার পানিটাকে বের করে দিবে, এই বের করে দেওয়ার জন্য পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার একটা ব্যাপার আছে। পত্ররন্ধ্র নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি মাইক্রোস্কোপে কিন্তু পত্ররন্ধ্র নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করছি। ওকে, তো এই যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া, এইখানে এই খনিজ লবণ পটাশিয়াম আয়নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই জন্য আমাদের খনিজ লবণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ করে। এই খনিজ লবণটা তো সে মাটি থেকেই গ্রহণ করবে, মাটি থেকে সে খনিজ লবণটা গ্রহণ করবে। কারণ উদ্ভিদ তার গ্রহণ করার জায়গায় একটা, সেটা কি? মাটি। মাটি ছাড়া তো সে গ্রহণ করতে পারবে না, তার জায়গা একটা মাটি। তো এই জন্য আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এই খনিজ লবণ পরিশোষণের যে পদ্ধতি আছে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। 2 নম্বর প্রসেসটা হচ্ছে প্রশোধন। প্রশোধন কি? সে তো খনিজ লবণ পরিশোধন করতেছে না শুধু, সে তো উদ্ভিদ তো মাটি থেকে পানিও গ্রহণ করতেছে। আবার বলতেছি, আমার ক্লাসটা আজকে ছোট হবে, তাড়াতাড়ি শেষ করে ফেলবো, আজকে একটু ব্যস্ততা আছে। এন্ড আমি কালকে একটা জিনিস ঘোষণা করছিলাম, আমি ক্লাসের মধ্যে অতিরিক্ত কথা বলা, জোকস বলা বা ক্লাসে কমেন্ট পড়াটা আমি ইগনোর করি। এখন একদম বেশি ইগনোর করব। আমি গতকালকে একটা পোস্ট দিয়ে আমি এটা অ্যানাউন্স করে দিছি, ঠিক আছে? সো কেউ যদি কাজের কোনো প্রশ্ন করো, মানে
ধরো পড়া রিলেটেড কোনো প্রশ্ন করো, সেটা উত্তর আমি দিব। পড়া ছাড়া অতিরিক্ত কোনো প্রশ্ন প্লিজ করো না, ওটা আমি পড়বো না, উত্তরও দিব না, ঠিক আছে? কারণ আমার ক্লাস মানে হচ্ছে পড়া, জাস্ট পড়া। কারণ তোমরা ক্লাস আসো পড়তে, গল্প শুনতে না, ঠিক আছে? গল্প শুনতে অনেকে বোর হয়ে যায়, ঠিক আছে? গল্প শোনার অনেক জায়গা আছে, আমার ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, গল্প প্লে করবা, দেখবা গল্প দেখবে সারাদিন শেষ হয়ে যাবে। ওকে, তো যেটা বলতেছিলাম, খেয়াল করো, এই ব্যাপারটা আমরা একটু আগে রিয়েলাইজ করি যে উদ্ভিদের এই কাজগুলো কিভাবে আসলে সম্পন্ন হয়। তো এই জন্য আমাকে প্রথমে মাটি আঁকাইতে হবে একটা। তো ধরো মাটি, আমি জাস্ট আজকে আমি অল্প পড়াবো, আমি বারবারই বলতেছি, এবং এই চ্যাপ্টারের একটা বিবৃতি দিব, এই চ্যাপ্টারের মধ্যে আসলে কি আছে এটা একটা বিবৃতি। ওকে, তো এই হচ্ছে অবস্থা। এটা ধরো মাটি, এটা ধরো মাটি, এই মাটির উপরে, এই মাটির উপরে হবে কি গাছ, একটা গাছ হবে। তো সেই গাছটার ডাল লাগাইতে হবে এখন আমাকে, তাহলে গাছের ডাল ধরো আঁকাই দিলাম এরকম করে, এই গাছের ডাল, এটা ধরো গাছ। ওকে, তো এই গাছটাকে আমরা কিভাবে আঁকাবো? এই গাছটাকে ধরো আমরা ছোটখাটো একটা গাছ আকারে চিন্তা করি আমরা এটাকে, এই ধরো আরেকটা পার্শ্ব ডাল। এবং দেখো আমরা যে আগে যে চ্যাপ্টারটা পড়ে আসছি, আমরা যে নগ্নবীজ আবৃতবীজ চ্যাপ্টার পড়ে আসছি, আমরা যে টিস্যু চ্যাপ্টার পড়ে আসছি, এই জিনিসগুলো নলেজ এখানে অনেক বেশি কাজে লাগবে, ওই নলেজ গুলো এখানে খুব বেশি কাজে লাগবে। ওকে, তারপরে আমরা আরেকটা ডাল দিয়ে দিই, এখানে একটা ডাল দিয়ে দিবো চিকন করে, এই। এখন এখান থেকে আমরা জাস্ট কয়েকটা পাতা দিয়ে দিব। তো ধরো এই একটা পাতা, এই একটা পাতা, এই একটা পাতা, এই একটা পাতা, 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 পাতা। তো অসংখ্য পাতা, পাতা আর পাতা। ক্যামেরাটা মনে হয় উপর দিকে একটু কম গেছে, তাই না? দাঁড়াও, ফোকাসটা ঠিক করি, বেশি জুম হয়ে গেছে ক্যামেরা। এখন দেখা যায় উপরের পাতা। ভাই আমি টিস্যু পড়ি না, তুমি যে ভালো করে পড়ি না, এটাকে বুঝবো? ভাই বায়োলজি তুমি যেই চ্যাপ্টার থেকে শুরু করবা ওই চ্যাপ্টার থেকে বুঝবা, যেই জায়গা থেকে শুরু করবা ওই জায়গা থেকে বুঝবা, এটা হচ্ছে বায়োলজি সব থেকে মজা। আচ্ছা আসো, তো এটা হচ্ছে গাছ। এখন গাছের নিচে, মাটির নিচে তো যাবে গাছটা। তো মাটির নিচে যাওয়ার পরে এখান থেকে গাছ আমরা আস্তে আস্তে কি আঁকাবো? মাটির নিচে যাওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে আমরা মূল আঁকাবো। কি আঁকাবো? মূল। এই হচ্ছে তার মূল, ঠিক আছে? তো মূলের সাথে কি থাকে? মূলের সাথে থাকে মূল রোম, এই যে মূলের গায়ে থাকে মূল রোম, মনে আছে? এই টিস্যু পড়া পাইছিলাম, মূল রোম। মূল রোম কয় কোষী বলো? মূল রোম এক কোষী না বহু কোষী বলো? মূল রোম কেমন স্টুডেন্টস? মাই ডিয়ার স্টুডেন্টস বলো, মূল রোম কেমন? এক কোষী না বহু কোষী? ওকে, তো এই যে মূল লোম গুলা, বেসিক্যালি উদ্ভিদ যে পানিটা গ্রহণ করে, পানিটাই মূল লোমের থ্রোতে গ্রহণ করে। কিসের থ্রোতে গ্রহণ করে? মূল লোমের থ্রোতে গ্রহণ করে। আচ্ছা তোমাদের কি কলেজে পরীক্ষা চলতেছে? একটু বলো তো, কলেজে কি তোমাদের পরীক্ষা চলে, উপস্থিতি এত কম কেন? অনেকের এখন কলেজে সেকেন্ড ইয়ার পরীক্ষা, মানে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা। তো এই যে মূল রোম, তো এগুলোকে আমরা বলতেছি মূল রোম। মূল রোম ভাইয়া, এই একটা ছবিতে এই পুরো চ্যাপ্টারের বেসিক আমি বলে দিব। আজকে দেখি বেসিকের মধ্যেই থাকবো, আজকে আমি পুরো চ্যাপ্টারের বেসিকের মধ্যে আজকে আমি থাকবো। হ্যাঁ, ও তোমাদের পরীক্ষা পরীক্ষা চলে, তাই না? আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে মূল রোম, তো এই মূল রোম কি করে? এই এই তো আশেপাশে মাটি আছে, তো মাটিটাকে আমি কি কালার দিয়ে দেখাইতে পারি? মাটিটাকে আমি চলো হলুদ, একটু হলদেটে টাইপের কালার দিয়ে দেখাই। মাটি, মাটি দেখাইতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে মাটির কণা, এই হচ্ছে মাটির কণা। মাটি যদি এত বড় বড় হয় না, আরো ছোট হয়, এই ধরো মাটি,
মূলের আশেপাশে আছে। মূলের আশেপাশে আছে মাটি। মূলের আশেপাশে আছে মাটি। তাহলে হচ্ছে মাটির দানা, মাটির দানা, মাটি, এটা হচ্ছে মাটি। আচ্ছা, এখন পানি কই আছে? পানি কই আছে? পানি আছে হচ্ছে এই মূলের মাটির যে আছে, মাটির ফাঁকে ফাঁকে আছে পানি। মাটির ফাঁকে ফাঁকে কি আছে? পানি আছে। শুভ্র ভাইয়ের ক্লাসে আসলে আর কিছু পাওয়ার না পাও, খুব সুন্দর পেইন্টিং পাওয়া, আর হচ্ছে জলজন্ত কিছু জিনিস দেখতে পারবা। এই চ্যাপ্টারের জন্য ভাবছি কি দেখানো যায়, তুমি একটু বলো তো, এই চ্যাপ্টারটা যে পড়াই দিছি কি দেখতে চাও তোমরা এই চ্যাপ্টারের মধ্যে? কারণ এই চ্যাপ্টারটা তো অনেকটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, তো তোমরা আসলে কি দেখতে চাও আমাকে একটু বলে দিও, আমি ট্রাই করবো যে তোমাদেরকে এই জিনিসগুলো দেখানোর। ভাই আজকে ফার্স্ট আপনার লাইভ ক্লাস করতেছি, থ্যাংক ইউ। আমি একটু কমেন্ট কম পড়ি ভাইয়া, তো থ্যাংক ইউ। তো এই হচ্ছে মূল। আচ্ছা একটা জিনিস দেখো, এইটা হচ্ছে মূলের অগ্রভাগ, এই জায়গাটাকে বলা হয় মূলের অগ্রভাগ, এইটু মাথায় রাখো। এটা হচ্ছে মূলের অগ্রভাগ। মূল রোম এবং মূলের অগ্রভাগ এই দুটো পার্ট একটু আলাদা হবে, জানতে হবে আমাকে। তো এই পার্টটা হচ্ছে মূলের অগ্রভাগ, এই পার্টটা হচ্ছে মূলের অগ্রভাগ। আচ্ছা, মাটির অংশটা একটু মোটা করে দিই আমরা। শুক্রবার ক্লাসে আর কিছু পাওয়ার না পাও, খুব সুন্দর সুন্দর কিছু চিত্র পাবা। মাটির লেয়ার, চিত্র থেকে দেখবে তোমার পড়া মাথায় ঢুকে গেছে। এখন খেয়াল করো, এটা হচ্ছে মূলের অগ্রভাগ, এই জায়গাটা হচ্ছে মূলের অগ্রভাগ, আর এইগুলো হচ্ছে মূল রোম, ছোট 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 মূল রোম। আর আশেপাশে এগুলো হচ্ছে H2O বা পানি, H2O বা পানি, H2O বা পানি। এখন এই মাটিতেই অনেক রকমের খনিজ লবণ আছে। কি আছে? 17টি অত্যাবশ্যকীয় উপাদান উদ্ভিদের লাগে, সেই 17টি অত্যাবশ্যকীয় উপাদান এখানে আছে। আরো অনেকগুলো উপাদান উদ্ভিদ গ্রহণ করে, ধরা হয়ে থাকে নাকি 64টার মতো উপাদান উদ্ভিদ গ্রহণ করে। জাস্ট এ মিনিট, এটা তোমরা পাবা হচ্ছে তোমাদের, আমি একটু পেজ নাম্বার সহ তোমাদেরকে বলে দিই। তোমরা যাবা হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টারে। কোষ রসায়ন চ্যাপ্টারে কোষ রসায়ন চ্যাপ্টারের একদম শুরুর পেজে, কোষ রসায়ন চ্যাপ্টারের একদম শুরুর পেজে বলে দিচ্ছে যে 92টা উপাদান লাগে। 92টা উপাদান লাগে, এর মধ্যে 64টা উপাদান বেশি লাগে। তার মধ্যে 17টি খনিজ লবণ, 17টি মিনারেলস, মিনারেলস 17টি খনিজ লবণ উদ্ভিদের বেশি দরকার। 17টি খনিজ লবণ, এই 17টি খনিজ লবণ উদ্ভিদের লাগবেই। এর মধ্যে আবার কেউ বেশি লাগে কেউ কম লাগে, এগুলোর উপর নির্ভর করে মাইক্রো আর ম্যাক্রো উপরে নাম করা হয়, এগুলো আমরা পরে যাব। তো এই খনিজ লবণগুলো মাটির মধ্যেই থাকে, মাটির আশেপাশে এগুলো থাকে, ঠিক আছে? মাটির আশেপাশে দিলে থাকে। আচ্ছা, একজন বছর 3D ভিডিও দিলে ভালো হয় ভাইয়া, 3D ভিডিও বানাইতে অনেক সময় লাগে, ওই সময়টা তো এখন আমার কাছে নাই রে বাবা, আমি 3D ভিডিও বানাবো। তো অন্য কিছু বলো, জলজন্ত কিছু যেটা দেখানো যায়। তো এটা হচ্ছে সোডিয়াম আয়ন, এটা হচ্ছে কি সোডিয়াম আয়ন। তারপর ধরো এই হচ্ছে পটাশিয়াম আয়ন, পটাশিয়াম আয়নটা খুবই লাগবে আমাদের সামনে, এই পটাশিয়াম আয়নটা সামনে খুবই লাগবে। আচ্ছা, কি কালার ব্যবহার করলে এখানে মিলবে দেখো তো। সোডিয়াম আয়ন দিলাম, পটাশিয়াম আয়ন দিলাম, তারপরে ধরো ম্যাঙ্গানিজ আয়ন দিলাম, Mn2+ আয়ন। কারণ খনিজ লবণগুলো আয়ন আকারে থাকে, লবণগুলো কি আকারে থাকে? আয়ন আকারে থাকে। তারপর ধরো আরেকটা কালার ব্যবহার করে দেখি একটু, হলুদটাই মনে ভালো যাবে। তারপর ধরো এই যে ক্লোরাইড আয়ন, এই যে Cl, ক্লোরাইড আয়ন। একটা জিনিস মাথায় রাখতে হবে, উদ্ভিদ কিভাবে খনিজ লবণগুলোকে গ্রহণ করে। উদ্ভিদ কখনো লবণ আকারে খনিজ লবণগুলো গ্রহণ করে না। এখন এটা বলতে পারো ভাইয়া, খনিজ লবণ জিনিসটা আমার কেন দরকার? আমার খনিজ লবণ কেন দরকার? খনিজ লবণ আমার এই কারণেই দরকার যে উদ্ভিদ তার দেহের অনেক কার্যক্রম খনিজ লবণ দ্বারা চালায়। যেমন আমাদের দেহেও কিন্তু লবণ দরকার, আমাদের দেহে কিন্তু সোডিয়াম পটাশিয়াম দিয়ে কিন্তু ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল তৈরি হয়, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল তৈরি হয়। এ আবার কি জিনিস ভাই? এগুলোকে অ্যাকশন পটেনশিয়াল নামে ডাকা হয়। অ্যাকশন পটেনশিয়াল নামটা তোমার সাইকেল 4 পাবা, পানি বিজ্ঞানের যে সাইকেল, যেটা 5 তারিখ থেকে শুরু হবে, 4 তারিখে শুরু হওয়ার কথা ছিল, 5 তারিখে ফেরত দিছি, ঠিক আছে? 5 তারিখে দিছি, কারণ হচ্ছে 4 তারিখে আমাদের ইভেন্ট, 4 তারিখে তো শুরু করতে পারবো না, ইভেন্ট আবার পিছিয়ে গেছে, এসিএস এর 5 তারিখে চলে গেছে, ঠিক আছে? তো কথা কি যে খনিজ লবণগুলো আয়ন আকারে গ্রহণ করবে। যেমন ধরো তুমি লবণের কথা চিন্তা করো, লবণ, লবণটা কি? ধরো লবণ, খাবার লবণের কথা যদি আমি চিন্তা করি, খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড আকারে আছে। এখন ব্যাপারটা হচ্ছে এই খাবার লবণটা আমার কি কাজে ব্যবহার করে? এই সোডিয়াম, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, তুমি যদি ভবিষ্যতে মেডিকেলে ভর্তি হও,
ভবিষ্যতে যদি মেডিকেলে ভর্তি হও তাহলে এই ভোল্টেজ গেটের সোডিয়াম চেনের নামটা বারবার পাবা। এখানে বলা হচ্ছে আমাদের যে কোষের ঝিল্লি আছে, এই কোষের ঝিল্লির এসপার এবং ওই পারে, এই পারে এবং ওই পারে, ভেতর দিকে এবং বাইরের দিকে এই যে খনিজ লবণগুলা, এইগুলার মাত্রা এদিক সেদিক থাকে এবং এর ফলে একটা ইলেকট্রিক গ্রেডিয়েন্ট তৈরি হয়। হোয়াট ইজ ইলেকট্রিক গ্রেডিয়েন্ট? ইলেকট্রিক গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা ভোল্টেজের আপ ডাউন। ধরো ব্যাপারটা যদি আমি এভাবে চিন্তা করি, তোমাদেরকে যদি বলি, ধরো এটা একটা কোষ, এই ধরো কোষের ঝিল্লি, এটা হচ্ছে কোষের ইনসাইড, ইনসাইড অফ দ্য সেল, ইনসাইড, আর এটা হচ্ছে আউটসাইড, আউটসাইড, এবং এটাকে বলা হয় এক্সট্রা সেলুলার স্পেস। এক্সট্রা সেলুলার স্পেস মানে এখানে বিভিন্ন রকমের তল আছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড আছে, ঠিক আছে। আচ্ছা, এখন মাঝখানে এটা হচ্ছে কোষ ঝিল্লি, মাঝখানে এটা হচ্ছে কোষ ঝিল্লি বা মেমব্রেন, এটা হচ্ছে মেমব্রেন, মেমব্রেন, মেমব্রেন বা কোষ ঝিল্লি। এবং আমরা জানি কোষ ঝিল্লি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা, ঠিক আছে, এটা একটা অর্ধবেদ্য পর্দা বলা হয় এটাকে। আচ্ছা, এখন দেখো আমার এখানে সোডিয়াম আয়ন, আমার ভেতর দিকে, ভেতর দিকে আমার সোডিয়াম আয়ন আছে কয়টা? 1 2 3 4টা, 4টা সোডিয়াম আয়ন আছে, তাহলে এখানে পজিটিভ চার্জ হচ্ছে 4। আর আমাদের বাইরে সোডিয়াম চার্জ আছে 1 2 3, 3টা। এখন দেখো এখানে কি একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে না? ভালো করে বোঝো, এই জিনিসগুলো তোমরা পাবা না, এগুলো নিয়ে তোমাদের কেউ আলোচনা করবেও না। আর শুক্রবার ক্লাস মানেই গভীরে যাও, অনেক গভীরে যেতে হবে, ঠিক আছে, বুঝতে হবে, লাগলে ক্লাস কাউন্ট অনেক বাড়ুক। আমি আজ পর্যন্ত যতগুলা সাইকেল পড়াইছি, কোন সাইকেলে কি আমি যতগুলা ক্লাস বসছিলাম অতগুলা শেষ করতে পারছি? আমার তো মনে হয় না। যে আমি বলছিলাম 20 ক্লাসে শেষ করব, আমি 20 ক্লাসে শেষ করতে পারছি। 20 এর জায়গায় 24 লাগছে, 24 এর জায়গায় 27 লাগছে। তো এখানে যে কটা লাগবে, এখানে ক্লাস কাউন্ট আমি বলিই নাই। এই সাইকেলে কটা ক্লাস লাগবে আমি বলিই নাই। আমি জানি যে আমি বলতে পারবো না আলটিমেটলি কটা লাগবে, লাগুক না, ক্ষতি কি, আমরা তো আগে আছি না। এই চ্যাপ্টারে কিন্তু অনেক সময় লাগবে, এই চ্যাপ্টার শেষ করতে করতে অনেকে বোর হয়ে যাবে, বলবো যে ভাই রে ভাই শেষ হয় নাকি, শেষ হয় নাকি এই চ্যাপ্টার। তো বোর হয়ে যেতে পারো, সাবধান, বোর হওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়। আর তোমরা এই চ্যাপ্টারে কি কি দেখতে চাও একটু আমাকে বলো, আমি সেগুলো একটু সংগ্রহ করে তোমাদের দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, তো বলতেছি এখানে একটা, এখানে সোডিয়াম আয়ন আছে 4টা, এই বাইরের দিকে সোডিয়াম আয়ন আছে 3টা, তাহলে এইখানে একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হবে। কথাটা খেয়াল করো ভালো করে, কথাটা ভালো করে খেয়াল করো, কথাটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, ওকে। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট আমি কেন বই দেখায় পড়াই না জানো? কারণ বই দেখায় পড়াইলে না অতিরিক্ত আলোচনা করা যায় না। দেখবে আমার আগের বছরে বই দেখানো ক্লাস আর এই বছরের ক্লাস অনেক ডিফারেন্স। বই দেখায় পড়াইলে কেমন জানি পড়াগুলো একদম মানে সিলেক্টেড হয়ে যায়, মানে বেশি ভিতরে যাওয়া যায় না। তো দেখো কথাটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি, দেখবা ইন্টারনেটে যদি গ্রেডিয়েন্ট লিখে সার্চ করো, আমি তোমাদের গ্রেডিয়েন্ট বারটা তোমাদের একটু থেকে দেখাই। গ্রেডিয়েন্ট, কালার গ্রেডিয়েন্ট জিনিসটা দেখছো? কালার গ্রেডিয়েন্ট, কালার গ্রেডিয়েন্ট এটা কি পাইছো কোথাও? কালার গ্রেডিয়েন্ট শব্দটা, কালার গ্রেডিয়েন্টটা আমরা যখন বিভিন্ন ছবি এডিট করি, ছবি এডিট করতে গেলে আমরা কালার গ্রেডিয়েন্ট ওয়ার্ডটা পাই বা কালার গ্রেডিয়েন্ট করতে হয়, এই খেয়াল করে, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে, গ্রেডিয়েন্ট ব্যাপারটা হচ্ছে যে কালারটা চেঞ্জ হবে। খেয়াল করো, এই যে এখানে দেখো কালারটার মধ্যে শেড তৈরি হবে, আর শেড তৈরি, এটাকে গ্রেডিয়েন্ট বলে। যেমন ধরো যে নীল আস্তে 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 লাল, তীব্র লাল, এটাকে গ্রেডিয়েন্ট বলে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট। এই যে এটা গ্রেডিয়েন্টের পারফেক্ট এক্সাম্পল, খেয়াল করো, নীল ডিপ থেকে আস্তে 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 কেমন লাইট হয়েছে, এটা গ্রেডিয়েন্টের এক্সাম্পল। ফিজিক্সের গ্রেডিয়েন্ট না কিন্তু, এটা কালার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এটা কালার গ্রেডিয়েন্ট। তারপরে ধরো এই যে হলুদ থেকে আস্তে 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 জিনিসটা ডিপ হয়েছে, এটাকে গ্রেডিয়েন্ট বলে। গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট মানে বেশি থেকে কমের দিকে যাও, এটা গ্রেডিয়েন্টের একটা পারফেক্ট এক্সাম্পল। ডিপ থেকে কেমন আস্তে 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 হালকা হয়েছে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে তীব্র থেকে আস্তে 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 কমতে থাকবে, দ্যাট ইজ কল্ড গ্রেডিয়েন্ট, হ্যাঁ। তো ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট আমরা পড়তে যাচ্ছি, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। চলো আমরা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট দেখি একটু বুঝতে পারি। তাহলে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, এই যে ইলেকট্রোকেমিক্যাল, ইলেকট্রোকেমিক্যাল একসাথে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এই দেখো আমি এটাই খুঁজতেছিলাম, ইলেকট্রোকেমিক্যাল। এই ছবিটা যদি থাকে আমাদের তাহলে আমরা বুঝতে পারবো। এই যে জাস্ট এক্স্যাক্টলি এই ছবিটা, এক্স্যাক্টলি আমরা রাখাইতে হবে না কিছু, মানে উইকিপিডিয়াতে আছে। উইকিপিডিয়া ভাইয়া, উইকিপিডিয়া হচ্ছে যে কোনো কিছু শেখার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে উইকিপিডিয়া। যে কোনো কিছু জানতে যাবা উইকিপিডিয়াতে চলে যাবা। আমি যখন অনেক কিছু পারি না, ধরো অনেক বৈজ্ঞানিক নাম, তোমার কি মনে হয় আমার সব বৈজ্ঞানিক নাম মুখস্থ? সব বৈজ্ঞানিক নাম আমার মুখস্থ না। যে বৈজ্ঞানিক নাম আমি পাই না, গাছের ছবি তুলে উইকিপিডিয়া চলে যায়, সব ডিটেইলস চলে আসে, ঠিক আছে। ওকে, দেখছো বায়োলজি তো ফিজিক্স,
তো এটাকে বলে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তখন এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের আমি ছবিটা যদি আমি এখন তোমাদেরকে একটু ডেসক্রাইব করি, তাহলে তোমরা ভালো করে দেখতে পারবা। এই ছবিটা দিকে খেয়াল করো, এই ছবিটা বড় করে দিচ্ছি, এখন একটু খেয়াল করো। এইটা হচ্ছে কোষ ঝিল্লি। দেখে কি কোষ ঝিল্লি মনে হয়? দেখি কোষ ঝিল্লি মনে হয়? দেখো তো, এই যে দেখো, এই যে ফসফেট মাথা, লিপিডের লেজ, এই দেখো ফসফোলিপিডের একটা লেয়ার, এই দেখো ফসফোলিপিডের আরেকটা লেয়ার, তাহলে এটাকে বলা হয় ফসফোলিপিডের বাইলেয়ার। এটা কি হচ্ছে ফসফোলিপিডের বাইলেয়ার। মনে পড়ে? মনে কি পড়ে? আমরা বাচ্চাকালে পড়ছি, বাচ্চাকালে মানে 3 মাস আগে পড়ছি, 3 মাস আগে পড়ছি। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব পড়াই দিব, ঠিক আছে? তারপর আমি বলবো না রয়্যাল সাবজেক্ট, দূর রয়্যাল সাবজেক্ট নিয়ে মারামারি করার কি এত দরকার, ঠিক আছে? আমরা জানি আমরা কি, ঠিক আছে? তো দেখো, এই যে এটা হচ্ছে কি বলে এটাকে, কোষ ঝিল্লি। এটা হচ্ছে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। এখন এই সেল মেমব্রেনের, ওকে, এই সেল মেমব্রেনের এখানে তো একটা কথা লিখছে ইন্ট্রাসেলুলার, ইন্ট্রাসেলুলার, এখানে একটা কথা লিখছে এক্সট্রা সেলুলার। কথা ওটা খেয়াল করো, এক জায়গায় লিখছে ইন্ট্রাসেলুলার, এক জায়গায় লিখছে এক্সট্রা সেলুলার। ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? তোমাদের শুভ্র ভাই সব সাবজেক্টই পড়াতে পারে। ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রা সেলুলার। ইন্ট্রা মানে ভেতরে, এটা কোষের ভেতরের দিক, এটা কোষের বাইরের দিক। তার মানে এই পার্টটা কোষের ভেতরের দিকের কথা বলছে, এই পার্টটা কোষের বাইরের দিকের কথা বলছে। ফাইন। এখন আমরা একটু দেখার চেষ্টা করব, এই যে পিঙ্ক কালার যেটা আছে, পিঙ্ক কালারটার দিকে একটু তাকাই আমরা। পিঙ্ক কালারের কি আছে? পিঙ্ক কালারে আছে হচ্ছে আমাদের পটাশিয়াম। পটাশিয়ামটাকে পিঙ্ক কালার দিয়ে দেখাইছে। চলো পটাশিয়াম গুনি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে কোষের ভেতরের দিকে, কোষের ভেতরের দিকে 6টা পটাশিয়াম আয়ন আছে। কয়টা পটাশিয়াম আয়ন আছে? 6টা পটাশিয়াম আয়ন আছে। ফাইন। কোষের বাইরের দিকে এক্সট্রা সেলুলার স্পেস, এক্সট্রা সেলুলার স্পেস মানে কোষের বাইরে, কোষ ঝিল্লির বাইরে, এই যে কোষ ঝিল্লি তার বাইরের দিকে, তার বাইরের দিকে দেখো পটাশিয়াম আয়ন কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন বলো পটাশিয়াম আয়ন ইন্ট্রাসেলুলার স্পেসে বেশি না এক্সট্রা সেলুলার স্পেসে বেশি? বলো, পটাশিয়াম আয়নটা ইন্ট্রাসেলুলারে বেশি না এক্সট্রা সেলুলারে বেশি? পটাশিয়াম আয়ন intracellular বেশি, extracellular কম. So now if I wanted to say the diffusion or osmosis, যদি আমি ইয়া বলি মানে অবিশ্রবণ বলি তাইলেও একই কথা, যদি আমি মানে ইয়ার কথা বলি ও ব্যাপনের কথা বলি তাহলে একই কথা আমরা বলবো। তাহলে এখানে মেন কথা হচ্ছে ভেতরের দিকে পটাশিয়াম বেশি, বাইরের দিকে পটাশিয়াম কম। তাহলে যদি আমি ব্যাপনের কথা বলি, যদি বেশি ঘনত্বের দিকে কম ঘনত্বের কথা বলি, তাহলে কোন দিকে যাবে? ফ্রম দ্য ইন্টারসেলুলার স্পেস টু দ্য এক্সট্রাসেলুলার স্পেস। From the intercellular space to the extracellular space, the potassium ion will be traveled from the cell to the out of the cell. তাহলে পটাশিয়াম আয়নগুলা কোষের ভেতর থেকে কোষের বাইরের দিকে আসবে। কেন হইছে? কেন হইছে এটা? এটা হইছে জাস্ট বিকজ অফ ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। ইলেকট্রো কেন বলছি? কেমিক্যাল কেন বলছি? কারণ এগুলো রাসায়নিক পদার্থ। ইলেকট্রো কেন বলছি? ইলেকট্রো বলছি এই কারণে, কারণ এগুলো আয়ন আকারে আছে, পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন। কারণ আমরা কি এটা জানি যে যদি ইলেকট্রনের চলন হয় তাহলে এটাকে বিদ্যুৎ বলে? এটাকে আমরা জানি, জানো তো কথা ফিজিক্সের ভাষায়। ফিজিক্সের ভাষায় কোথাও যদি ইলেকট্রনের প্রবাহ হয়, যদি ইলেকট্রনের প্রবাহ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? বিদ্যুৎ বলবো। প্রোটনের প্রবাহকে কি আমরা বিদ্যুৎ বলতে পারি না? প্রোটনের প্রবাহকে যদি আমি বিদ্যুৎ বলি তাহলে কি আমার ভুল হবে? বলো, যদি কোথাও প্রোটনের প্রবাহ হয় সেটাকে যদি আমি বলি যে এটাও বিদ্যুৎ, তাহলে তো আমার ভুল হবে না। প্রোটনের প্রবাহকে আমরা বিদ্যুৎ হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে এখন আমরা এটাকে একটু এখানে রাখি। প্রোটনের প্রবাহটাকে যদি আমি বিদ্যুৎ হিসেবে বলতে পারি, তাহলে এখানে কি সেটা প্রবাহ হচ্ছে না? খনিজ লবণের মাধ্যমে কি এগুলোর প্রবাহটা নিশ্চিত হচ্ছে না? হচ্ছে, এগুলোটা প্রবাহ হচ্ছে। তাহলে কি এখানে অল্প পরিসরে, যেহেতু পটাশিয়াম আয়ন ইন্টারসেলুলার স্পেস থেকে এক্সট্রাসেলুলার স্পেসের দিকে যাচ্ছে, 6টা ছিল, এখানে 3টা ছিল, তাহলে এখানে 5টা হবে, 4টা হবে, 4টা 5টা, মানে এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ব্যালেন্স হয়। যদিও ব্যালেন্সটা করতে পারবে না পুরোপুরি। আচ্ছা আমরা অন্য জায়গায় যাই, আমরা একটু সোডিয়ামটার ক্ষেত্রে খেয়াল করি। সোডিয়াম এখন থেকে আমরা এক্সট্রাসেলুলার স্পেসে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে এক্সট্রাসেলুলার স্পেসে সোডিয়াম আছে কয়টা? 5টা। 5টা সোডিয়াম আছে এখানে। ইন্টারসেলুলার স্পেসে সোডিয়াম আছে একটা আর দুইটা, মাত্র দুইটা সোডিয়াম, মাত্র দুইটা সোডিয়াম। তাহলে আমরা এখন নিজেরাই বুঝতে পারতেছি ফ্রম দ্য এক্সট্রাসেলুলার স্পেস টু দ্য ইন্টারসেলুলার স্পেস সোডিয়াম উইল বি ট্রাভেলড, সোডিয়াম এভাবে ট্রাভেল করবে। ওকে, তেমনি
আমি যদি ক্লোরাইড আয়নের কথা বলি, ক্লোরাইড আয়নের ক্ষেত্রে একই অবস্থা, ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার থেকে ইন্ট্রাসেলুলার দিকে ক্লোরাইড আয়ন যাচ্ছে। তাহলে এই যে যাওয়া আসাটা করতেছে, এটা কেন করতেছে? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের কারণে করতেছে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের কারণে করতেছে। ওকে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা তারতম্য। গ্রেডিয়েন্ট মানে তারতম্য, ব্যালেন্স না। কোন জিনিস যদি ইকুইলিব্রিয়ামে থাকে, সমঅবস্থা থাকে, তাহলে এটাকে ব্যালেন্স বলবো, এটাকে আমি কখনো গ্রেডিয়েন্ট বলতে পারবো না। গ্রেডিয়েন্ট মানে সেটাই যেখানে বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে এই যে বেশি থেকে যখন কম হবে, একটা জায়গায় বেশি একটা জায়গায় কম, এরকম যখন হবে, তখন সব চেষ্টা করবে যে আস্তে আস্তে যাতে ব্যালেন্স করা যায়। তো এই যে ব্যালেন্স করার যে চেষ্টা, এই ব্যালেন্স করার চেষ্টার কারণে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে। কি জেনারেট হবে? অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা, অ্যাকশন পটেনশিয়াল নামটা কিভাবে আসছে খেয়াল করো। পটেনশিয়াল, পটেনশিয়াল মানে কি? বিভব। পটেনশিয়াল মানে হচ্ছে বিভব, বিভব একটা শক্তি। আর অ্যাকশন, ওই বিভবের ফলে একটা অ্যাকশন নেওয়া হয়েছে। দেখো এইখানে আছে সোডিয়াম 6টা আর এখানে আছে সোডিয়াম 3টা, তাহলে এখানে আমরা ধরতে পারি এখানে একটা বিভব তৈরি হয়েছে, তারতম্য তৈরি হয়েছে। এই বিভবের ফলে একটা অ্যাকশন নেওয়া হয়েছে, এটাকে বলে অ্যাকশন পটেনশিয়াল। আর অ্যাকশন পটেনশিয়ালের ফলেই, অ্যাকশন পটেনশিয়ালের ফলে এখান থেকে কি তৈরি হবে? একটা এনার্জির মতো প্রডিউস হবে, একটা শক্তির মতো তৈরি হবে, যে শক্তি দিয়ে উদ্ভিদ কাজ করবে। আমাদের দেহ এইভাবে কাজ করে। আমাদের হার্টটা যে বিট করতেছে, শক্তি কই থেকে পাইতেছে? এটিপি কই থেকে আসে? এই অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে আসে। অ্যাকশন পটেনশিয়াল কেন হয়? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের ডিফারেন্সের কারণে হয়। এই যে জিনিসটা বেসিকটা যে শিখলা, এই বেসিকটা শেখার কারণে তুমি যখন মেডিকেলে পড়তে যাবা, তুমি যখন মেডিকেলে যখন পড়বা, তুমি যখন মেডিকেলে চান্স পাবা, আমি জানি আমার এখানে ব্যাচ থেকে অনেকেই মেডিকেলে চান্স পাবে ইনশাআল্লাহ। সো যখন চান্স পাবা, তখন দেখবা এই পড়াগুলো তোমার কাজে লাগতেছে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা। ঠিক আছে, আমাদের হার্টবিটটা এভাবেই হয় ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের কারণে, এবং প্রতিনিয়ত হচ্ছে। ওকে, আচ্ছা আসো। তো এই যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের কারণে সোডিয়াম আয়ন ভেতর থেকে ইনসাইড অফ দ্য সেল টু দ্য আউটসাইড অফ দ্য সেল ট্রাভেল করবে। তাহলে এই যে দেখো ট্রাভেলটা, এই ট্রাভেলের ফলে আসলে লাভটা কি হইলো? এই ট্রাভেলের কারণে আমি একটা কাজ করার সামর্থ্য পাইলাম, একটা শক্তি পাইলাম। এই ট্রাভেলের কারণে আমার হার্ট বিট করতে পারতেছে। এই ট্রাভেলটা হইছে বলেই উদ্ভিদ পানি গ্রহণ করতে পারতেছে, উদ্ভিদের সকল কর্মকাণ্ড চলতেছে। এই ট্রাভেলটা যদি না হইতো, গাছের পাতায় পটাশিয়াম পৌঁছাইতো না, গাছের পাতায় নাইট্রোজেন পৌঁছাইতো না। এই ট্রাভেলটা যদি না হইতো, এই যে এই গ্রেডিয়েন্টের তারতম্য যদি না হইতো, দুইটার মধ্যে ডিফারেন্স যদি না হইতো, ডিফারেন্স যদি না থাকে, দেখো যদি দুই জায়গায় সমান থাকে, তারা কি তাদের নিজেকে চেঞ্জ করার কোনো চিন্তা করবে? করবে না। তুমি যদি একদম মানে একটা কমফোর্ট জোনে চলে যাও, তুমি কিন্তু নিজেকে চেঞ্জ করবে না। তোমার যখন ডিফারেন্স থাকবে, তখন তুমি নিজেকে চেঞ্জ করবা। বাইরে থেকে ভিতরে যখন কম থাকবে, তখনই বাইরে থেকে ভিতরে জিনিস ঢুকবে। এক জায়গায় কম এক জায়গায় বেশি, তখনই সেটা কি হবে? ব্যালেন্স হওয়ার চেষ্টা করবে। যার কারণে এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা আছে বলে, এই তারতম্য আছে বলে, ভাইয়া গাছের কি ব্রেন আছে? না। এই তারতম্যটা হয় বলেই কিন্তু পাতায় পানি যাইতে পারে, পাতায় খনিজ লবণ যাইতে পারে। পাতায় খনিজ লবণ না গেলে কোনোদিন সালোক সংশ্লেষণ হবে না, কোনোদিন শ্বসন হবে না। সালোক সংশ্লেষণে খনিজ লবণ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটাই কিন্তু হেল্পটা করতেছে, এবং এটা থাকবেই, কোষ টু কোষ ভেরি করবেই। তা নাহলে কখনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে না। অ্যাকশন পটেনশিয়াল যদি জেনারেট না হয়, অ্যাকশন পটেনশিয়াল যদি তৈরি না হয়, তাহলে কখনোই কোনো কাজ আমাদের দেহের মধ্যে হবে না। ওকে, তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের ব্যাপারটা। তো এইভাবে করে কি হবে? এইভাবে করে আমার আলটিমেটলি খনিজ লবণ পরিবাহিত হবে, খনিজ লবণ পরিবাহিত হবে। যেমন আমরা জানছি যে একটা খনিজ লবণ উদ্ভিদের জন্য খুবই দরকার, সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম নামক খনিজ লবণটা উদ্ভিদের জন্য খুবই দরকার। পটাশিয়াম, পটাশিয়ামটা গাছের পাতায় কোথা থেকে আসবে? হাওয়া থেকে আসবে, বাতাস থেকে আসবে? বাতাস থেকে কি শরীর খনিজ লবণ গ্রহণ করবে? না, বাতাস থেকে খনিজ লবণ আসবে না। খনিজ লবণ থেকে মাটি থেকে গ্রহণ করতে হবে। আর মাটি থেকে সে যখন গ্রহণ করবে, তখন সেটা কি আকারে গ্রহণ করবে? যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এটাকে নিতে পারলে তো ভালোই, এখান থেকে তুমি সোডিয়ামও পাবা, ক্লোরাইডও পাবা। কিন্তু সে সোডিয়াম আর ক্লোরাইডকে একসাথে লবণ আকারে গ্রহণ করতে পারবে না, এখানে ঝামেলা। সোডিয়াম আর ক্লোরাইডকে একসাথে সে লবণ আকারে গ্রহণ করতে পারবে না। তাই কি করতে হবে? সোডিয়াম আয়ন গ্রহণ করতে হবে এবং ক্লোরাইড আয়ন আকারে গ্রহণ করতে হবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। অর্থাৎ গাছ, উদ্ভিদ কখনো তার খনিজ লবণ গুলাকে লবণ আকারে গ্রহণ করতে পারবে না। কারণ লবণ আকারে কেন গ্রহণ করতে পারতেছে, তুমি কি একটু ব্যাপারটা বুঝতে পারতেছো? কারণ আমি যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা তোমাদেরকে দেখাইছি, এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা কি আকারে আছে? সোডিয়াম পরমাণু আকারে আছে নাকি সোডিয়াম আয়ন আকারে আছে? আমি তো সোডিয়াম দিয়ে দেখাইছি, এরকম সবকিছুতে বোঝানো যাবে, পটাশিয়াম ক্লোরাইড সব দিয়ে বোঝানো যাবে চাইলে। এটা কি আয়ন আকারে আছে নাকি যৌগ মৌল আকারে আছে? এটা অবশ্যই আয়ন আকারে আছে। এটা কোনো পরমাণু আকারে নাই, পরমাণু হলে পারতো না নিতে, পরমাণু হলে এক্সচেঞ্জটা হইতো না সেভাবে। আয়ন আকারে আছে, আয়ন আকারে থাকলে এক্সচেঞ্জটা করতে পারবা, আয়ন আকারে থাকলে তুমি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা ঠিকমতো কাজে লাগাতে পারবে। এগুলো অনেক সূক্ষ্ম, কোষ ঝিল্লি অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম ছিদ্র এগুলা।
ছিদ্র থাকেও না, সেমি পারমিয়াবল মেমব্রেন একটা পর্দা থাকে, পর্দার মাঝখান দিয়ে আদান প্রদানটা হয়ে যায়। এটা তুমি ইমাজিন করলে তোমাকে অন্যরকম লাগবে, যেটা পর্দার মাঝখান দিয়ে কেন চলে যাচ্ছে, জাস্ট লাইক টিস্যু পেপারের মতো চিন্তা করো, যদি ছিদ্র থাকে যে ছিদ্র দিয়ে চলে যায়। ঠিক আছে, তো এই জন্যই তাকে খনিজ লবণ গুলাকে কি আকারে গ্রহণ করতে হবে, আয়ন আকারে গ্রহণ করতে হবে। এই কথাটা মাথায় রাখো, খনিজ লবণ কি আকারে গ্রহণ হবে, আয়ন আকারে গ্রহণ হবে, এখানে কোনো ডিফারেন্স হবে না, আয়ন আকারে গ্রহণ হবে। আচ্ছা আয়ন আকারে কোন জায়গা দিয়ে করবে, মূলের অগ্রভাগ দিয়ে হবে। কোন জায়গা দিয়ে হবে, মূলের অগ্রভাগ দিয়ে। কি দিয়ে, মূলের অগ্রভাগ দিয়ে। মূলের অগ্রভাগ থেকে আয়ন আকারে এটা গ্রহণ করবে। এবার আয়ন আকারে গ্রহণ করার পরে তারপরে এটা উপর দিকে যেতে থাকবে, উপর দিকে যেতে থাকবে। ঠিক আছে, এই যে এখন কিভাবে সে গ্রহণ করছে এখানে অনেক মতবাদ আছে, কিভাবে সে গ্রহণ করছে এখানে অনেক মতবাদ আছে। সক্রিয় শোষণ মতবাদ, নিষ্ক্রিয় শোষণ মতবাদ, লুন্ডেগারের মতবাদ, ডোনান সাম্যাবস্থা, ব্যাপক প্রভাব, অনেক রকম মতবাদ আছে। মতবাদ আমরা পরে যাব, আমরা আজকে এখনো ঢুকতেছি না এখানে। তোমার বহু কথা আছে, বাট মূল কথা আছে মূলের অগ্রভাগ থেকে খনিজ লবণটা গ্রহণ করবে, শেষ। আমরা আপাতত এইটুকু জানি, আমি খনিজ লবণটাকে গ্রহণ করতে পারলাম। উদ্ভিদ যত রকমের খনিজ লবণ দরকার সব সে মাটি থেকে গ্রহণ করবে, সব সে মাটি থেকে গ্রহণ করবে। অক্সিজেন, হাইড্রোজেন, এই কার্বন, এগুলা সে হচ্ছে বাতাস থেকে পায়। অক্সিজেন, হাইড্রোজেন আর কার্বন, বাকি সবই হচ্ছে মাটি থেকে পায়। অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন কিভাবে বাতাস থেকে পাচ্ছে, অক্সিজেন গ্রহণ করতেছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে, পানি আর এই পানিটা, হাইড্রোজেনও সাধারণত পায় না, অক্সিজেন আর কার্বনটাই সাধারণত পায় আর কি। তো এগুলো সে বাতাস থেকে চাইলে পাইতে পারে, বাকি সবই তাকে এখান থেকে নিতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। ওকে ভাইয়া, ক্যালসিয়াম 2+ ও ক্যালসিয়াম প্লাস, ভাইয়া এটা একটু বুঝাই দেন, এটা কেমিস্ট্রি ক্লাস না বাবা, তুমি ভুলে হয়তো বা কেমিস্ট্রি ক্লাস ভেবে ঢুকে গেছো। 2+ মানে দুইটা ইলেকট্রন তার কাছে আছে, দান করছে, আর 1+ মানে হচ্ছে সে 1 ইলেকট্রন গ্রহণ করছে, কম আছে। দেখো এখন আমরা পানি গ্রহণটা দেখবো। দেখো মূল রোম, এই যে মূল রোম যেটা বলছি আমরা, মূল রোম, মূলের যে রোম, এই মূল রোম দিয়ে উদ্ভিদ পানি গ্রহণ করে। উদ্ভিদ পানি গ্রহণ করে কি দিয়ে, মূল রোম দিয়ে। তাহলে মূলের অগ্রভাগ দিয়ে খনিজ লবণ, আর মূলের গায়ে যে রোমের মতো থাকে, যেটা আমরা দেখছি মূলের গায়ে যে রোমের মতো থাকে, যে রোম 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 রোম, এই মূল রোম দিয়ে উদ্ভিদ পানি গ্রহণ করে। ঠিক আছে, উদ্ভিদ পানি গ্রহণ করে কোন জায়গা থেকে, মূল রোম থেকে। কোথা থেকে পানি গ্রহণ করে, মূল রোম, উদ্ভিদ মূল রোম দিয়ে পানি গ্রহণ করে। ঠিক আছে, মূল রোম। তো এই মূল রোম দিয়ে পানি গ্রহণ করতেছে, এই পানি গ্রহণ নিয়ে তেমন কোনো আলোচনা আমাদের মধ্যে নাই, এবং এখানে এটা হচ্ছে ইয়ে প্রক্রিয়ার মাধ্যমে হয়, অবিশ্রবণ প্রক্রিয়া, এবং পরে ঢোকার পরে ব্যাপন প্রক্রিয়ায় আগাইতে থাকে, পাতা বন্ধ যেতে থাকে। আচ্ছা, তো এই যে পানি যে উঠবে, পানি উঠার জন্য কাকে ব্যবহার করা হবে, উদ্ভিদ যে পানিটাকে তার উপর পর্যন্ত তুলবে, পানিটাকে যে তুলবে, H2O, তার দেহের একদম পাতায় কানায় কানায় কানায়, আমি কানায় কানায় রটিয়ে দিব, আমি কানায় কানায় রটিয়ে দিব পানি। ঠিক আছে, পানি যে নিবে, এই পানি কার মাধ্যমে নিবে, কিসের মাধ্যমে নিবে, কে হেল্প করবে, জাইলেম হেল্প করবে। জাইলেমের মধ্যে যে ভেজেল আছে, সেই ভেজেল হেল্প করবে, ট্রাকিট হেল্প করবে। এরা হেল্প না করলে কানায় কানায় পৌঁছাইতে পারবে না। ঠিক আছে, পানি পৌঁছাতে পারবে না, এই জাইলেমের থ্রুতেই কিন্তু যাবে। দেখছো আগের ক্লাসের পড়া কিন্তু কাজে লাগতেছে। এই জাইলেম পানিটাকে একদম উদ্ভিদের পাতার কানাচে আনাচে কানাচে যত কোষ আছে সবগুলোর মধ্যে পৌঁছাই দিবে। এইখানে ওই যে বেশি থেকে কম, বেশি থেকে কম, বেশি থেকে কম, এই প্রসেস কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, আমি তারায় তারায় পৌঁছে দিব পানি। তো এখন দেখো একটা পাতার কাছে, তাহলে আমার কিন্তু খনিজ লবণ পরিশোধনের একটু বেসিক জেনে গেছি আমি। খনিজ লবণ পরিশোধনের মধ্যে আমাদের তিনটা জিনিস আমাদের আলোচনা এখানে আসবে। একটা হচ্ছে খনিজ লবণের প্রাপ্তি, খনিজ লবণ প্রাপ্তি। প্রাপ্তি কোনো মেয়ের নাম না, প্রাপ্তি বলতে বোঝাচ্ছে সে খনিজ লবণটা কিভাবে পায়, মাটি থেকে কিভাবে পায়, এটা খনিজ লবণ প্রাপ্তি। তারপরে হচ্ছে সক্রিয় শোষণ, সক্রিয় শোষণ পেয়ে গেছে, এখন শোষণ করতে হবে। একটা হচ্ছে সক্রিয় শোষণ, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। এই কয়েকটা টপিক আমাদের এই খনিজ লবণ পরিশোষণের মধ্যে আলোচনা করবে। প্রথমে আমি মাটির অনেক দূরে দূরে আয়নগুলো আছে এটাকে কাছাকাছি আনছি। দেখো এই আয়নটা অনেক দূরে মূল থেকে, মূলের অগ্রভাগ থেকে অনেক দূরে, এটাকে মূলের কাছাকাছি আনতে হবে, মূলের অগ্রভাগের কাছাকাছি আনতে হবে। এটাকে বলা হবে খনিজ লবণের প্রাপ্তি, অর্থাৎ মূল তার কাছাকাছি খনিজ লবণটাকে আনবে, এটাকে বলে খনিজ লবণের প্রাপ্তি। আর তারপরে সেটাকে গ্রহণ করবে। সেটা গ্রহণ করার জন্য আমার দুটো নিয়ম, যদি সে শক্তি খরচ করে বাহকের মাধ্যমে গ্রহণ করে তাহলে সক্রিয় শোষণ, আর যদি শক্তি ব্যবহার না করে অটোমেটিক ঢুকে যায় বেশি থেকে কমে যেমন ব্যাপন, তখন সেটাকে বলা হয় নিষ্ক্রিয় শোষণ।
ঠিক আছে? তো এইগুলো আমরা পরে আলোচনা করবো। একজন প্রশ্ন করছে আয়ন কিভাবে পাবে, এটা নিয়ে আমার আলোচনা আছে, আজকে ঢুকবো না এখানে আমরা। আজকে জাস্ট আমরা বুঝছো তো কি করতেছি, কি কি আছে, চ্যাপ্টারটা অনেক বড়, অনেক বড়, এই জন্য কি কি আছে এগুলো জানার চেষ্টা করতেছি। দেখো আমি এখানে একটা টেস্ট অলরেডি করতেছি, টেস্ট আমি অলরেডি চালাচ্ছি, দেখি এটা কি আউটপুট আসে। এর ভিতরে পানি আছে, পানির ভিতরে পড়িস না, পানির ভিতরে হচ্ছে একটা পাতা আছে, এবং এখানে আমি এটা টেস্ট করার চেষ্টা করতেছি। এই পাতাটা কতদিন ধরে আছে জানো পানির মধ্যে? এই পাতাটা পানির মধ্যে আছে হচ্ছে আজ কয়দিন হবে, 9 দিন যাবত আছে, এবং 9 দিন যাবত পাতার কিছুই হয় নাই, পানির মধ্যে আছে এখন, 9 দিন যাবত আছে পাতা। ঠিক আছে, দেখি কি হয়, লেটস সি। তো ওটা আমি পরে তোমাদের রিপোর্ট জানাবো যে কি হচ্ছে আসলে এখানে। তো যেটা বলতেছিলাম যে এবার আসি প্রশোধন। এবার কথা বলবো প্রশোধন। প্রশোধন ব্যাপারটা কি, এখন পাতার মধ্যে তো পানি চলে আসছে, পাতার মধ্যে কি চলে আসে, পানি চলে আসে, পাতায় পাতায় পৌঁছে দিয়েছে পানি। এখন মূলের কাজ হচ্ছে সারাদিন পানি টেনে টেনে নিয়ে যাওয়া, সারাদিন সে পানি টেনে টেনে, তার কোনো কাজ নাই, নন স্টপ সে পানি টানতেই থাকবে, টানতেই থাকবে, টানতেই থাকবে। তারে আছে তার মূল নিয়ম, এবং সেটা দেশে সারাদিন পানি নিতে থাকবে, সারাদিন পানি তুলতে থাকবে, সারাদিন পানি তুলতে থাকবে, নন স্টপ চলছে গাড়ি, সিসিমপুরে তুলছে পানি সারাদিন ভোরে। সারাদিন ধরে সে পানি তুলবে, সারাদিন ধরে পানি উঠতেছে না। ব্যাপারটা খেয়াল করো, তোমার ট্যাঙ্কি হয়েছে এইটুকু, গাজী ট্যাঙ্কি বা ধরো সেরা ট্যাঙ্কি বা যে কোনো কিছু, এখন তোমার পানির ট্যাঙ্কি এইটুকু, আর এটার মধ্যে তুমি সারাদিন মোটর চালু করে পানি তুলতেছো, মোটর চালু করে পানি তুলতেছো, মোটর চালু করে পানি তুলতেছো। এখন ধরো ট্যাঙ্কির কোনো আউটপুট নাই, ট্যাঙ্কির চারদিক দিয়ে লাইন, একটা সময় ব্লাস্ট হয়ে যাবে না, ফাইটা যাবে না একেবারে, পানি তো উঠবে না, উঠতে ফাইটা যাবে একেবারে, তাই না? ফাইটা যাবে না? হ্যাঁ। তো কেন? কারণ তোমার তো এটা বের করা লাগবে, তুমি সারাদিনই ঢুকাবা, এটা কি হয়? তো বের তো করা লাগবে। তুমি সারাদিন যদি পানির পাতার মধ্যে পানি দিতে থাকো, তুমি সারাদিন যদি পাতার মধ্যে পানি দিতে থাকো, একটা সময় গাছ ব্লাস্ট হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে গাছ। গাছ তো ব্লাস্ট হবে না, বলতেছে গাছের পাতার রস স্ফীতি হবে। গাছের পাতার কি হবে? রস স্ফীতি। কি বলে? নস স্ফীতি। আরে বাবা ক্লাসের টাইম 7:30টায়, আজকে আমি আগে থেকে পোস্ট করে দিয়েছিলাম, আজকে একটু ব্যস্ততা আছে, আমাদের যে ইভেন্ট নিয়ে একটু ব্যস্ততা সময় যাচ্ছে, ঠিক আছে, এই জন্য ক্লাসটা আজকে আগে আগে নিছি। এটা নিয়ে তোমরা যা শুরু করছো রে ভাই, ভাই বলতেছে কি জানি হয়ে গেল একটা। তো উদ্ভিদের পাতা অতিরিক্ত পানি আসলে রস স্ফীতি হবে, রস স্ফীতি হলে উদ্ভিদ মারা যাবে। সেই জন্য উদ্ভিদের অতিরিক্ত পাতার পানিগুলাকে, উদ্ভিদের দেহের অতিরিক্ত পানিগুলাকে বের করে দেওয়া লাগবে। উদ্ভিদের অতিরিক্ত পানিগুলাকে বের করে দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সপিরেশন বা প্রশোধন। ট্রান্সপিরেশন বা প্রশোধন। এই প্রশোধনের মাধ্যমে কি করে উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে অথবা তরল আকারে বের করে দেয়। বাষ্পাকারে বেশি বের করে, কারণ তরল আকারে তো এটা ঘটকে পাওয়া যায়, ঘাস, টমেটো আর কচু পানি পত্রন্দ যেটাকে বলে। তাহলে উদ্ভিদ কি করবে, তার দেহে যে অতিরিক্ত পানি আছে, অতিরিক্ত পানিগুলোকে সে বের করে দিবে, কারণ অতিরিক্ত পানি যদি তার মধ্যে থাকে তাহলে বিপদ। তাহলে কি বিপদ? রস স্ফীতি হয়ে যাবে, রস স্ফীতি হয়ে যাবে। এই জন্য উদ্ভিদ কি করবে, উদ্ভিদ এমন একটা প্রসেস নিবে যে প্রসেসের থ্রুতে তার দেহ থেকে অতিরিক্ত পানিগুলোকে সে কি করে দিতে পারে, অতিরিক্ত পানিগুলোকে সে বের করে দিতে পারে। এই হচ্ছে পাতা, শিরা, পাতার শিরা, ঠিক আছে। তো এই পাতার মধ্যে আমরা জানি কি আছে, পত্ররন্ধ্র আছে। এই পাতার মধ্যে কি আছে, পত্ররন্ধ্র। ধরো আমি পাতা থেকে অল্প একটু জায়গা নিব, আমি অল্প একটু জায়গা নিব, অল্প একটু জায়গা নিলাম। তো এই অল্প একটু জায়গা নিলাম, এখন কি পাবো, আমি এখন এখানে পত্ররন্ধ্র পাবো। পত্ররন্ধ্র নিয়ে আমরা অলরেডি জানছি, তো এই চ্যাপ্টারে আমরা আরো বেশি জানবো। পত্ররন্ধ্র পাবো, আর পত্ররন্ধ্র দুই পাশে আরো কিছু কোষ আছে যেগুলাকে আমরা সাবসিডিয়ারি কোষ বা সহকারী কোষ বলি। বলতো এটা কি টাইপের পত্ররন্ধ্র? 4টা সাবসিডিয়ারি কোষ আগাইছি, তাহলে কি টাইপের পত্ররন্ধ্র? টেট্রাসাইটিক পত্ররন্ধ্র। ওকে, ট্রান্সপিরেশন প্রসেস না, ট্রান্সপিরেশন দেখবা কেমনে, বাষ্প আকারে বের হলে এটাকে তুমি দেখতে পারবা। আচ্ছা, তো এই যে এখান থেকে, তো এই যে পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র থেকেই কি হবে, পত্ররন্ধ্র থেকে অতিরিক্ত পানিটা বাষ্প আকারে বের হয়ে যাবে।
বাষ্পাকারে বের হয়ে যাবে। তাহলে এই যে বের হচ্ছে অতিরিক্ত পানি পত্ররন্ধ্র হয়ে বাষ্পাকারে বের হচ্ছে, এই প্রসেসটাকে আমি কি বলতেছি? এই প্রসেসটাকে আমি বলতেছি প্রসেদন। প্রসেদন বা ট্রান্সপিরেশন। উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের মাধ্যমে অতিরিক্ত পানি দেহ থেকে বের করে দেয়। আচ্ছা, এখন খেয়াল করো, বায়বীয় অঙ্গ, বায়বীয় অঙ্গ, এই কথা তোমাদের বইয়ের মধ্যে বলছে, তোমরা বেশিরভাগ মানুষই বুঝো না যে বায়বীয় অঙ্গটা কি। আচ্ছা, বায়বীয় অঙ্গ বলতে সহজ ভাষায় বুঝবা এরিয়াল পোর্শন অফ দা বডি। এই পার্টের উপরে পার্টটা কি বাইরের দিকে না, আর এটা কোথায়? মাটির ভিতরে। তাহলে এই পার্টটা কি বাতাসের সংস্পর্শে আছে নাকি নাই বলতো? এই যে মাটি থেকে উপরে যে অংশটা গাছের আছে, এটা কি বাতাসের সংস্পর্শে আছে নাকি নাই? মাটি থেকে উপরের পার্টটা অবশ্যই বাতাসের সংস্পর্শে আছে। তো বাতাসের সংস্পর্শে যে অঙ্গগুলো থাকে, এই অঙ্গগুলোকে বায়বীয় অঙ্গ বলে। এখন বলো, আমি কি পাতাকে বায়বীয় অঙ্গ বলতে পারি না? পারি তো। পাতাকে আমরা বায়বীয় অঙ্গ বলবো, গাছের কাণ্ড বায়বীয় অঙ্গ, সবই বায়বীয় অঙ্গ। এই বায়বীয় অঙ্গ থেকে পানিটা বের হবে। তার মানে কি, মাটির নিচে যেটুকু অংশ আছে এখান থেকে পানি বের হবে না? ওইখানে যা আছে তো মাটি থেকে পানি তুলতেই ব্যস্ত, সে তো পানি তুলতেই ব্যস্ত, সে পানি বের করবে কি? মাটির উপরে যে অংশটা আছে সেখান থেকে পানি বের হবে। দেখো ভাই, যে বেসিক গুলো দিচ্ছি আজকে তোমাদেরকে, এই বেসিক গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এই বেসিক গুলো যদি তুমি না জানো, তুমি আলটিমেটলি লং টাইমে তুমি বায়োলজিতে ঠিক মানে ভালো করতে পারবে না। এই বেসিক গুলো অবশ্যই তোমার লাগবে, ঠিক আছে? এই বেসিক অবশ্যই ভালো করে জানতে হবে। এখন যে বেসিক গুলো তোমাদেরকে দিচ্ছি, পুরো চ্যাপ্টারে পড়তে লাগবে। এই চ্যাপ্টারে পুরো বেসিকে ভরা। এই চ্যাপ্টারে বইয়ের লাইন অত বেশি গুরুত্বপূর্ণ না, বেসিক গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে বইয়ের লাইন সব লাগেও না, ঠিক আছে? সব ধরে তুমি শেষ করতে পারবে না, বেসিক। তাহলে বায়বীয় অঙ্গ বলতে আমরা এটা কি বুঝতেছি? বায়বীয় অঙ্গ দিয়ে উদ্ভিদের পাতা থেকে পানি, মানে উদ্ভিদ দেহ থেকে পানি বের হয়ে যাবে, অতিরিক্ত পানি বের হয়ে যাবে। এবং বিজ্ঞানী কার্টিস একটা কথা বলছে যে পানি তো বের হচ্ছে, ভালো কথা। এখন ধরো মাটিতে পানি নাই, খরা লাগছে, তীব্র রোদ, এখন তো প্রশোধন তো চলবে, প্রশোধন তো চলবে, মাটিতে নাই পানি, প্রশোধন চলতেছে। এই অবস্থায় কি হবে? উইল্টিং হবে। উইল্টিং, উইল্টিং মানে কি? অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার কারণে গাছ মূর্ছে যাবে, এরকম নিয়ে যাবে, ঠিক আছে? এটাকে উইল্টিং বলে। এই জন্য বিজ্ঞানী কার্টিস, একজন বিজ্ঞানী আছেন তার নাম হচ্ছে কার্টিস, বিজ্ঞানী কর্টিস বা কার্টিস, তিনি প্রশোধনকে, তিনি কি বলছেন? প্রশোধনকে NECESSERY নেসেসারি ইভিল নামে আখ্যায়িত করছেন। এটা তোমার 19 এ পড়ছো? বিজ্ঞানী কার্টিস, NECESSARY না SSERY, ভুলে গেছি বানান রে। নেসেসারি ইভিল বলে আখ্যায়িত করছেন। কেন? কারণ প্রশোধন যেরকম উদ্ভিদ জন্য দরকার, প্রশোধন উদ্ভিদের জন্য দরকার, তার মানে তো রস স্থিতি ঘটবে। আবার প্রশোধন যদি চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, উদ্ভিদ তো মরে যাবে, উদ্ভিদ বাঁচতে পারবে না। তো এই জন্যে, এই জন্যে, এই জন্য কি বলছে? এই জন্য নেসেসারি ইভিল বলছে। এই জন্য নেসেসারি ইভিল বলছে কাকে? এই প্রশোধনকে। প্রশোধনকে নেসেসারি ইভিল বলছে কাকে? ট্রান্সপিরেশনকে। ট্রান্সপিরেশন। আচ্ছা, ওয়ান থিং মোর ইউ শুড নো, ইউ শুড নো, সেটা হচ্ছে এই প্রশোধনটা যে শুধু পাতা দিয়ে হবে তা না, শুধু পত্ররন্ধ্র দিয়ে যে প্রশোধন হবে তা না। পত্ররন্ধ্র তো একটা ভালো জায়গা পানি বের করে দেওয়ার জন্য, পানি বের করে দেওয়ার জন্য ভালো জায়গাটা পত্ররন্ধ্র, বাট শুধু যে পত্ররন্ধ্র দিয়ে হবে তা না, এটা বেশ কয়েকটা জায়গা দিয়ে হইতে পারে। কই দিয়ে হইতে পারে? এটা প্রথমত পত্ররন্ধ্র দিয়ে হইতে পারে, পত্ররন্ধ্র দিয়ে বেশি হবে, ভালো জায়গা আছে পত্ররন্ধ্রে। 2 নম্বরে, তোমাদের কি কিউটিকলের কথা মনে আছে? কিউটিকল, পাতার উপরেও কিউটিকল আছে, কাণ্ডের উপরেও আছে। উদ্ভিদের যে কোনো টিস্যু, ত্বকীয় টিস্যু, উদ্ভিদের যে কোনো ত্বকের বাইরে কিউটিকল আছে, মূলে কিন্তু নাই। কিউটিকল কিন্তু মূলে নাই, ভালো করে মনে রাখবা। মনে কি আছে? টিস্যু চ্যাপ্টারে আমরা পড়ে আসছি, আগের লেকচারে আমরা পড়ে আসছি। কাণ্ডে কিউটিকল থাকে, মূলে কিউটিকল থাকে না। কিউটিকল কি? কিউটিন এবং সুবেরিন দিয়ে তৈরি। কিসের আবরণ? মোমের আবরণ। কিউটিন এবং সুবেরিন দিয়ে তৈরি মোমের একটা আবরণ, যাকে আমরা বলি কিউটিকল, যাকে আমরা কি বলি? কিউটিকল বলি, কিউটিকুলার লেয়ার। এই কিউটিকল মোমের আবরণ, এটা একটা আস্তরণ লাগানো থাকে, বাট কিছু কিছু জায়গায় কিউটিকলে ফাঁক দিয়ে পানি বের হয়ে চলে আসতে পারে। কোন কোন জায়গায় দেখো কিউটিকলটা অত বেশি পুরু না, বা কিউটিকুলের মাঝখানে ফাঁকা আছে, ওই কিউটিকুলে ফাঁকা দিয়ে পানি বের হয়ে চলে আসবে, কিউটিকুলে ফাঁকা দিয়ে পানি বের হয়ে চলে আসবে। তো ওই ধরনের প্রশোধনকে বলা হয় কিউটিকুলার প্রশোধন। এই ধরনের প্রশোধনকে বলা হয় কিউটিকুলার প্রশোধন। কিউটিকুলার প্রশোধন, কিউটিকুলার প্রশোধন মানে কি? কিউটিকল দিয়ে বের হচ্ছে না, কিউটিকল দিয়ে বের হলে কিউটিকুলার প্রশোধন বলে না। কিউটিকলের ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গাগুলো আছে, ওইখান থেকে পানি যখন বের হয়ে আসবে,
তখন এটাকে আমরা কিউটিকুলার প্রশোধন বলবো, নট কিউটিকল দিয়ে। কিউটিকল দিয়ে তো বের হতে পারবে না, কিউটিকল আছে একটা মোমের লেয়ার, তো মোমের লেয়ার দিয়ে পানি বের হবে কেমনে? ওইটার ফাঁকে ফাঁকে যখন জায়গা ছিদ্র পাবে, একটু জায়গা পাবে, ওইখান থেকে বের হয়ে চলে আসবে, এটা খুব অল্প পরিমাণে হবে। এসএসসি লাইফে প্রশোধনকে ঠাডা মুখস্থ করছিলাম, এখন কি বুঝতেছো? আচ্ছা, আরেকটা কি, এখন ধরো একটা মোটা তাজা গাছ, গাছের বয়স হয়েছে অনেক বেশি, বা ধরো গাছের সেকেন্ডারি বৃদ্ধি হয়েছে, সেকেন্ডারি বৃদ্ধি মানে কি, পার্শ্ব বৃদ্ধি, সাইড দিয়ে বৃদ্ধি হয়েছে, সাইড দিয়ে বৃদ্ধি হয়ে গাছ গেছে ফাইটা, গাছ কি হয়ে গেছে, ফাইটা গেছে। আর গাছ ফাইটা, গাছের সাইড দিয়ে পানি বের হয়ে আসবে, গাছের কাণ্ড। আমি এটা তোমাদের দেখাবো নেক্সট দিন, নেক্সট দিন আমি যখন বোটানিক্যাল গার্ডেনে যাবো তখন লেন্টিসেল বের করে রাখবো, লেন্টিসেল। তো ওইটাকে বলে লেন্টিসেল, ওইটাকে বলে কি লেন্টিসেল, লেন্টিসেল। আবার লিখি লেন্টিকুলার, এটাকে লেন্টিকুলার প্রশোধন বলে, লেন্টিকুলার, লেন্টিকুলার। আচ্ছা লেন্টিসেল তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবা। লেন্টিসেল তোমাদেরকে দেখাই, লেন্টিসেল অফ প্ল্যান্ট, লেন্টিসেল। জাস্ট সি, গাছ বড় হওয়ার পরে ফেটে ফেটে যায়, এই দেখো এই কাণ্ডটা খেয়াল করো, অত বেশি যে বড় হওয়া লাগবে তাও না, একটু বৃদ্ধি পাইলে গাছের বাকল এরকম ফেটে যায়, গাছের বাকল এরকম ফেটে যায়। তো এই যে ফাটা যে বাকল গুলা, শুভ্র ভাইয়ের কাছে ক্লাস করলে সবকিছু তুমি ইমাজিন করতে পারবা। তো এই যে গাছের কাণ্ডগুলো যে ফেটে ফেটে গেছে, এত ফাটা 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 ফাটা, তাহলে এখানে কি ছিদ্র নাই? নাই, এখানে ছিদ্র, অনেক ছিদ্র আছে এখানে, প্রচুর ছিদ্র আছে এখানে। তো এই ছিদ্র দিয়ে পানি বের হয়ে যাবে, অতিরিক্ত পানি বের হয়ে যাবে দেহ থেকে, এই ছিদ্র থেকে অতিরিক্ত পানি দেহ থেকে বের হয়ে যাবে। তো এইটাকে বলা হয় লেন্টিকুলার প্রশোধন, এই ছিদ্রগুলোকে বলা হয় লেন্টিসেল, এই ছিদ্রগুলোকে কি বলা হয়, লেন্টিসেল। আর এই প্রশোধনকে বলা হয় লেন্টিকুলার প্রশোধন, এই ধরনের প্রশোধনকে লেন্টিকুলার প্রশোধন বলে। দেখো খেয়াল করে, এই দেখো, এই যে কাণ্ডের অ্যাপিডার্মিস বা ত্বক, সবুজটা হচ্ছে অ্যাপিডার্মিস বা ত্বক, সবুজ হচ্ছে অ্যাপিডার্মিস বা ত্বক, এগুলো হচ্ছে নরমাল কোষ, গাছের কোষ, ঠিক আছে। এই দেখো এই জায়গাটার মধ্যে ত্বকও নাই, ওই জায়গাগুলোর মধ্যে ত্বকও নাই এবং কোনো কিছুই না, ফাঁকা। এই দেখো ইভেন এইভাবে এইভাবে ফেটে যায়, দেখো এইভাবে পর্যন্ত ফেটে যেতে পারে, ঠিক আছে। এই দেখো, দেখো খেয়াল করো, তো এই জায়গাটা এইভাবে ফাঁকা হয়ে গেছে, তো দেখে তো মনে হচ্ছে অনেক বড়, আসলে এত বড় না, ছোট। তো এই জায়গা থেকে পানি বের হয়ে যাবে, এই জায়গা থেকে জাইলেম ফ্লোয়েমের থ্রুতে, দেখো এই যে ফ্লোয়েম, ফ্লোয়েম ফ্লোয়েম তো আছে, এই ফ্লোয়েমের থ্রুতে এখান থেকে পানি বের হয়ে যাবে, জাইলেম, জাইলেম বিশেষ করে জাইলেম থেকে তো পানি বের হয়, ফ্লোয়েম থেকে তো না, পানি বের হয়ে যাবে। তো এই এই যে যখন পানি বের হয়ে যাবে, এটাকে লেন্টিকুলার প্রশোধন বলবে। এটাকে কি ধরনের প্রশোধন বলবে? এটাকেই বলবে লেন্টিকুলার প্রশোধন। তাহলে তিন ভাবে প্রশোধন হয়, কয়ভাবে প্রশোধন হয়? তিন ভাবে প্রশোধন হয়। পত্ররন্ধ্র হিসেবে প্রশোধন, পত্ররন্ধ্র আমরা দেখে ফেলছি, কিউটিকল আমরা দেখে ফেলছি, কিউটিকল হচ্ছে একটা মোমের একটা আবরণ, কিউটিন সুবেরিন দিয়ে তৈরি মোমের একটা আবরণ। আর লেন্টিসেল তো আমরা দেখলামই। দেখো তিনটাই কিন্তু আমরা এখন ইমাজিন করতে পারতেছি না ভাইয়া। দেখো তো এই দুটো আমরা আগেই দেখছি, স্টোমেটা এন্ড কিউটিকল আমরা আগেই দেখছি, দেখছি না, টিস্যু চ্যাপ্টারে দেখে আসছি। আর লেন্টিসেলটা আজকে দেখে নিলাম। লেন্টিসেলটাকে সবাই বুঝছো? লেন্টিসেলটাকে সবাই বুঝছো? ওহ, বুঝছো কিনা বলো? হ্যাঁ, কোথায় আছো? আচ্ছা এইদিকে আসো, বের হবো। হ্যাঁ বলছি বের হবো, তুমি আসো এইদিকে তাইলে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, টাইম নেই তো। ওকে মিরাজ, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তাহলে আমরা এই তিনটা প্রসেসে আমাদের প্রশোধন হয়, এটা আমরা জেনে গেলাম, ঠিক আছে। কিউটিকলটা কি? কিউটিকল হচ্ছে, বাবা তুমি তাহলে অষ্টম অধ্যায়টা পড়ো নাই, যা বুঝলাম। কিউটিকল হচ্ছে কিউটিন এবং সুবিরিন, এগুলো হচ্ছে মোম জাতীয় পদার্থ, এগুলা দিয়ে তৈরি একটা আস্তরণ, এগুলো দিয়ে একটা আস্তরণ, যে আস্তরণটা উদ্ভিদের যে কোনো কাণ্ডে থাকে বা পাতার উপরে থাকে, এটা মোমের একটা আস্তরণ। এটা উদ্ভিদের ত্বককে এক্সট্রা একটা প্রোটেকশন দেয়, এটা মূলে পাওয়া যায় না, এটা শুধু ত্বকে পাওয়া যায়। তুমি টিস্যু টিস্যু তোমার চ্যাপ্টারটা পড়তে ভালো করে পারবা।
আমরা উদ্ভিদের সাহিত্য, উদ্ভিদের টিস্যুতন্ত্র চ্যাপ্টারের মধ্যে আমরা ভালো করে জানছি একবীজপত্রী কাণ্ড বা দ্বিবীজপত্রী কাণ্ডের বাইরে কিউটিকুলার একটা আবরণ থাকে, কাণ্ডের বাইরে থাকে। ভাইয়া কিউটিনে মেমব্রেনের নিচে যেহেতু লেন্টিসেল থাকে তাহলে এটা না না কোহিনী কিউটিকল নাই তো, তুমি যেটা বলতেছো যে কিউটিকল তো থাকতেছে, তুমি বলতেছো লেন্টিসেল আছে তো কিউটিকল আছে, তাই না? না, যেখানে একটুকে দেখালাম না যে চিত্রটা ফেটে গেছে, যে একটুকে দেখছো যে ফেটে যাওয়া চিত্রটা, তো যেখান থেকে ফেটে গেছে, তো ফেটে যাওয়া জায়গা থেকে তুমি কিউটিকল কই পাবা? ওই জায়গায় তুমি কিউটিন কই পাবা? তো ফাটা, একদম পুরো ফাটা, ফাটা হা হয়ে গেছে, হা হয়ে গেছে এরকম। তো ওই জায়গায় তো কিছুই নাই, কোনো স্কিন নাই, কিচ্ছু নাই। ঠিক আছে ভাইয়া, লেন্টিকুলারটা, আরে বাবা লেন্টিকুলার যে গাছের কাণ্ড ফাইটা যায় না, দেখো নাই? বাসার সামনে গাছ নাই, বাসার পাশে গাছ নেই, মোটা গাছ, মোটা গাছের কাছে যাও, যাই দেখো যে গাছের কাণ্ড ফেটে গেছে, বাকল ফেটে গেছে, ওই ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে লেন্টিসেল, ওইখান থেকে যদি পানি বের হয়ে আসবে, ওইখান থেকে পানি বের আসলে এটাকে লেন্টিকুলার প্রশোধন বলবে। পাশাপাশি গাছ নাই, মোটা গাছ নাই, এমন বললো না যে না ভাই মোটা গাছ নাই, এমন যদি কেউ বলো যে ভাই মোটা গাছ নাই, তাহলে ভাই আমার আর কিছু করার নাই। ওকে, আর আবারও বলে রাখি আজকের ক্লাসটা আমি তাড়াতাড়ি শেষ করবো, একটু একটু কাজ আছে, হ্যাঁ, এই কারণে। ঠিক আছে, তাহলে আমরা পত্রন্ধ্র মানে প্রশোধন নিয়েও অল্প একটু জানলাম, প্রশোধন টপিকটা নিয়ে অল্প একটু জানলাম। এবার আমাদের পরে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। পরের টপিকটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আমি প্রত্যেকটা টপিক নিয়ে অল্প 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 করে জানার চেষ্টা করতেছি, ঠিক আছে, যাতে করে আমার সামনে আমার ধারণা থাকে যে আসলে কি হচ্ছে পত্র। এখন আমরা যাবো হচ্ছে সালোক সংশ্লেষণ। এই যে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ কোথায় হয়? সালোক সংশ্লেষণ গাছের সবুজ পাতায় হয়, গাছের সবুজ পাতায় হয় সালোক সংশ্লেষণ। তো খেয়াল করো, আবার একটা সবুজ পাতা আঁকাবো, কচুর মতো একটা পাতা গাইলাম, এইরকমই রাখি আপাতত, আপাতত এইটুকুই রাখি। ছোট গাছ ফাটে না কেন? ছোট গাছ ফাটবে কেমনে? ছোট গাছের সেকেন্ডারি বৃদ্ধি হিসেবে হয় না, সেকেন্ডারি বৃদ্ধি হলে গাছ ফাটবে। সেকেন্ডারি বৃদ্ধি মানে কি? পার্শ্ব বৃদ্ধি, সাইড থেকে বৃদ্ধি, তো পার্শ্ব বৃদ্ধি হলে না গাছটা ফাটবে। তো গাছই ছোট, গাছই ছোট তাহলে ফাটবে কেমন? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা আবার বুঝেন, আপনি ক্লাসটা ক্যান্সেল করে, ক্লাসটা শেষ করে আপনি আবার দেখেন প্রথম থেকে ভিডিও, তাহলে আপনি পারবেন, এটা কঠিন আহামরি কিছু না। আচ্ছা, তো দেখো এখন এইখানে গাছের মধ্যে পানি গেছে, ফাইন, গাছের পাতার কাছে কি আছে? পানি আছে, খুবই ভালো কথা, ঠিক আছে, গাছের পাতার মধ্যে কি আছে? পানি গেছে। এই পানি যাওয়ার পর এখন আমাকে মলিকুলার লেভেলে যাইতে হবে, মলিকুলার লেভেল না আসলে সেলুলার লেভেলে যাইতে হবে। একটা কোষ, এগুলো একটা সেল, সেল বা কোষ, মলিকুলার বা সরি সেলুলার লেভেলে যেতে হবে, কোষের ভিতরে যেতে হবে। তাহলে এই পানিগুলো একটা কোষের ভিতরে ঢুকবে, পানিগুলো কোথায় ঢুকবে? কোষের ভিতরে ঢুকবে। আচ্ছা ঢুকে কি হবে বলতেছি দাঁড়াও। এই কোষের ভিতরে, কোষের ভিতরে আমরা জানি একটা অঙ্গাণু আছে, কোষের ভিতরে একটা অঙ্গাণু আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেটা কিনা নরমালি লেন্সের মতো হয় দেখতে, লেন্সের মতো আকৃতি বিশিষ্ট হয় একটা অঙ্গাণু। লেন্সের মতো আকৃতি বিশিষ্ট হয় অঙ্গাণুগুলা, যেগুলোর নাম আমরা সবাই জানি, যেগুলোর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, পাতার মধ্যে টিস্যু ক্লোরোপ্লাস্ট। আচ্ছা এগুলোকে বলা হয় CHLO, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের চারিদিকে যে জায়গাটা, এই জায়গাটাকে বলে স্ট্রোমা, এই জায়গাটাকে বলে স্ট্রোমা, এটাকে বলা হয় স্ট্রোমা, স্ট্রোমা। আর এগুলাকে বলা হয় থাইলাকয়েড। এগুলো কি মনে আছে? এগুলো কি মনে আছে না ভাইজা খাই ফেলছো? সাইকেল মনে পড়াইছিলাম, মনে না থাকলে তো বিপদ। তো এই হচ্ছে একটা প্লাস্টিনের গঠন, এগুলো কোথায় আছে? কোষের ভিতরে আছে, কোষের ভিতরে আছে। আচ্ছা, তো এই যে থাইলাকয়েড যেটা, এই থাইলাকয়েডের ভিতরে আবার কি আছে? থাইলাকয়েডের ভিতরে কি আছে? থাইলাকয়েডের ভিতরে আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, তারপর আর কি আছে? ফাইকোবিলিন, ফাইকোবিলিনস ইত্যাদি রঞ্জক আছে। এগুলো কি? এগুলো হচ্ছে পিগমেন্ট, এগুলো হচ্ছে পিগমেন্ট বা রঞ্জক, এগুলো হচ্ছে পিগমেন্টস বা রঞ্জক। বিভিন্ন রকমের রঞ্জক আছে, আপাতত শোনো, এগুলো মুখস্থ করা লাগবে না, শোনো, ঠিক আছে? এগুলো হচ্ছে রঞ্জক, ক্যারোটিনয়েড, ফাইকোবিলিনস, এগুলো হচ্ছে রঞ্জক, মুখস্থ করা দরকার না এখনই। এসব রঞ্জক আছে, এগুলো কোথায় আছে? থাইলাকয়েডের ভিতরে আছে। আর স্টোমাতেও কি আছে? স্টোমাতেও বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ আছে, সেই রাসায়নিক পদার্থ দিয়ে সালোক সংশ্লেষণটা হবে। কেমনে হবে? কেমনে হবে?
উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে একটা গুরুত্বপূর্ণ উপাদান গ্রহণ করে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটাও যাবে। কি যাবে? কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যাবে। এই সেই কার্বন ডাইঅক্সাইড, এবং সে মাটি থেকে কি গ্রহণ করছে? মাটি থেকে গ্রহণ করছে পানি। এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি দুইটা বৃহৎ প্রসেসের মধ্যে দিয়ে যাবে। বৃহৎ প্রসেসটা কি? একটা প্রসেস যেখানে সে হচ্ছে আলো দিয়ে করবে। কি দিয়ে করবে? আলো দিয়ে করবে, যেটাকে আলোক নির্ভর পর্যায় বলে। আরেকটা প্রসেস যেটা সে আলো ছাড়া করবে। আরেকটা প্রসেস যেটা সে কি করবে? আলো ছাড়া করবে, আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এরকম দুটো পর্যায় আছে। এই দুটো পর্যায়ের মাধ্যমে উদ্ভিদ সালোক সংশ্লেষণটা সম্পন্ন করবে এবং সে তার খাদ্য তৈরি করবে। এই প্রসেসটা আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এই প্রসেসটাকে 1905-এ একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ব্ল্যাকম্যান। বিজ্ঞানী ব্ল্যাকম্যান, কালা মানুষ আমার মতো, বিজ্ঞানী ব্ল্যাকম্যান কি করছেন? তিনি প্রথমে বলছেন প্রথম যে পর্যায়টা থাকবে এটাকে বলবে আলোক নির্ভর পর্যায়। প্রথম একটা পর্যায় হবে যেটাকে বলা হবে আলোক নির্ভর পর্যায়। যে আলোক নির্ভর পর্যায়টা প্রথম দিকে হবে। আমি একদম সামারি করে দিচ্ছি কিন্তু পুরো জিনিসটার। এই ক্লাসটা যে করবে না সামনে যায় সে একটু স্ট্রাগল করবে। এটা একদম পুরো বেসিক ক্লাস, ঠিক আছে? তো তিনি বলতে যাচ্ছেন, বিজ্ঞানী ব্ল্যাকম্যান বলতে যাচ্ছেন, একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নির্ভর পর্যায়, যেখানে শুধুমাত্র পানি যাবে বিক্রিয়া করতে। শুধু কে যাবে? শুধু পানি যাবে। শুধু কে যাবে? শুধু পানি যাবে। শুধু পানি যাবে রিঅ্যাকশন করতে। কে যাবে? পানি। বিজ্ঞানী ব্ল্যাকম্যান ভিতরে যাবে। যাওয়ার পরে ব্ল্যাকম্যান ভিতরে যাওয়ার পরে কি করবে? সে কি করবে আসলে? পানি যখন ভিতরে যাবে পানি ভাঙবে। পানি ভাঙবে কিভাবে ভাঙবে? নরমাল ভাঙন না এটা, 2H+, 2 ইলেকট্রন এবং হাফ পানি, এভাবে ভাঙবে। নরমালি পানি ভাঙে H+ এবং OH+ আকারে, এখানে তো আবার সেভাবে ভাঙবে না, দরকার নেই এত কিছু মনে রাখার দরকার না আপাতত। পানি ভাঙবে এবং পানি ভেঙে সে আউটপুট তৈরি করবে। কি আউটপুট দিবে? সে আউটপুট দিবে এটিপি। সে আউটপুট দিবে এটিপি এবং NADPH বা NADPH2 দুটোই বলতে পারো। এই আউটপুট সে দিবে। অর্থাৎ আলোক নির্ভর পর্যায়ে, যেখানে আলো লাগতেছে সেই পর্যায়ে এটিপি মানে কি? শক্তি। NADPH+ বা NADPH2 একই জিনিস। এর মানে কি? শক্তি। একটা NADPH থেকে 3টা এটিপি সমান শক্তি পাওয়া যায়, তার মানে শক্তি তৈরি হবে। এবং এগুলোকে বলা হবে আত্তীকরণ শক্তি। এগুলোকে বলা হবে আত্তীকরণ শক্তি। তুমি খাবার রান্না করবা, তুমি আসলে খাবার রান্না করতেছো, খাবার রান্না করতে গেলে তোমার কারেন্ট লাগবে না, তোমার গ্যাস লাগবে না, তোমার শক্তি লাগবে না, এই শক্তি তৈরি হবে। এটা কিসের বলে? লাইট ডিপেন্ডেন্ট ফেজে তৈরি হবে। এখন এই আত্তীকরণ শক্তিগুলাই এখন ঢুকবে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আত্তীকরণ শক্তিগুলো এখন কোথায় ঢুকবে? লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে ঢুকবে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে ঢুকবে, বা অনেকে এটাকে নাইট ফেজ বলে। এটা নাইট ফেজ না, ডার্ক ফেজ। এর জন্য আমি এই কালারটা দিলাম, ডার্ক বোঝানোর জন্য আমি এই সাইনটা ব্যবহার করলাম, চাঁদের সাইনটা ব্যবহার করলাম। যদিও চাঁদ থাকলে আলো আসে। তো ডার্ক ফেজ যেটাকে বলা হয় লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, এখানে ঢুকে যাবে। এখানে ঢুকে যাবে। কি 9-10 পড়ার মতো মনে হইতেছে না অনেকটা? 9-10 যদি এভাবে পড়তা তাহলে কি যে কাজে দিত। এখন দেখো কে বাকি আছে? কার্বন ডাইঅক্সাইড স্টিল বাকি আছে। কার্বন ডাইঅক্সাইড এখনো পর্যন্ত রিঅ্যাকশন করে নাই। এবার কার্বন ডাইঅক্সাইড আসবে। এবার কি আসবে? কার্বন ডাইঅক্সাইড আসবে। কার্বন ডাইঅক্সাইড কি করবে এসে? এবার কার্বন ডাইঅক্সাইড আসবে, সরাসরি এখানে এন্ট্রি মারবে। কার্বন ডাইঅক্সাইড সরাসরি এখানে এন্ট্রি মারবে। কোথায় এন্ট্রি মারবে? লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে কার্বন ডাইঅক্সাইডটা এন্ট্রি মারবে। কে এন্ট্রি মারবে? কার্বন ডাইঅক্সাইড। কই থেকে আসবে? লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে। তার মানে প্রথমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয় নাই, প্রথমে শুধু পানি ব্যবহার হয়েছে। পানিটাকে দাঁড়াও একটু বড় করে লিখি, নিলে পানি কান্না করবে। পানি। তাহলে এখানে এন্ট্রি মারলো। এই এন্ট্রি মারার পরে কার্বনটা তো ভিতরে আসলো, শুধু কার্বনকে আমি রাখি, অক্সিজেনকে রাখার দরকার নেই। কার্বনকে আমি রাখলাম বড় আকারে, কার্বনই এখানে হচ্ছে মেইন হিরো।
ঠিক আছে, 9-10 উল্টাপাল্টা মুখস্থ করতে, তাই না? এখন এই কার্বনকে এসে গুতা মারবে কে জানো? কার্বনকে এসে একবার গুতা মারবে হচ্ছে এটিপি, আরেকবার গুতা মারবে হচ্ছে NADPH2। এখন খেয়াল করো, NADPH এবং H প্লাস এর কাছে H প্লাস আছে, NADPH এবং H প্লাস এর কাছে কি আছে? H প্লাস আছে। ভালো করে খেয়াল করো, NADPH এবং H প্লাস এর কাছে H প্লাস আছে, কি আছে? H প্লাস। কোন জায়গায় অক্সিজেন যুক্ত হলে সেটাকে বলা হয় জারণ, কোন জায়গায় অক্সিজেন যুক্ত হলে সেটাকে বলা হয় জারণ, আর কোন জায়গায় যদি হাইড্রোজেন যুক্ত হয় সেটাকে কি বলা হয়? কোন জায়গায় হাইড্রোজেন যুক্ত হলে সেটাকে বলা হয় বিজারণ। কোন জায়গায় যদি ইলেকট্রন দান করে তাহলে সেটা হচ্ছে জারণ, আর কোন জায়গায় যদি ইলেকট্রন গ্রহণ করে সেটাকে বলা হয় হচ্ছে বিজারণ। এগুলো আমরা জানি। অক্সিজেন গ্রহণ করলে জারণ, ইলেকট্রন দান করলে জারণ, হাইড্রোজেন গ্রহণ করলে বিজারণ, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। এগুলো কি আমরা জানি? এগুলো কি আমরা জানি নাকি এটা জানি না একেবারে? না জানলে কিন্তু বিপদ। এখন দেখো, কার্বন যে ব্যক্তি, তাকে কিন্তু বেসিক্যালি কি করা হচ্ছে? তাকে গুতা মারা হচ্ছে। কি দিয়ে গুতা মারা হচ্ছে? তাকে এই H প্লাস দিয়ে গুতা মারা হচ্ছে। কারণ NADPH এবং H প্লাস যুক্ত হওয়া মানে কার্বনের সাথে কে যুক্ত হওয়া? H প্লাস যুক্ত হওয়া। তাহলে কার্বনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হবে, কার্বনের সাথে কে যুক্ত হচ্ছে? হাইড্রোজেন যুক্ত হচ্ছে। এবং কার্বনের কাছে তো আগে থেকে অক্সিজেন আছেই, কার্বন ডাই অক্সাইডের কাছে তো আগে থেকে অক্সিজেন আছেই কার্বন ডাই অক্সাইডের জন্য। তাহলে হাইড্রোজেন দিয়ে যখন যুক্ত করা হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতেছি? কার্বনের কি বলবো বলো? কার্বনের জারণ বলবো না কার্বনের বিজারণ বলবো? কার্বনের জারণ বলবো নাকি কার্বনের বিজারণ বলবো বলো? কার্বনের বিজারণ বলবো। কার্বন বিজারণ অধ্যায়। এর কারণেই আলোক নিরপেক্ষ অধ্যায়কে কার্বন বিজারণ অধ্যায় বলে। এখন খুব সহজ। এখন দেখো, কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, অক্সিজেন আছে। কার্বনও আছে, হাইড্রোজেনও অক্সিজেন আছে। এই তিনটাকে এখন একসাথে কাজে লাগাও। কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে। এখন আমরা জানি, আমরা এটা ভালো করে জানি, যে কোনো শর্করা তৈরি করতে গেলে CnH2nOn শর্তটা মানে, CnH2nOn শর্তটা মানে, যারা আমার কোষ রসায়নের ক্লাসটা রিসেন্টলি করছে তারা ভালো করে জানো। তাহলে এখানে শর্তই হচ্ছে CnH2nOn, আর সব থেকে অ্যাভেলেবেল শর্করা হচ্ছে গ্লুকোজ। তাহলে এর মান 6 বসায় দাও। এর মান 6 বসে দিলে Cn এর জায়গায় 6, H12O6 গ্লুকোজ তৈরি হয়ে গেল। ইন্টারমিডিয়েট আরেকটা কথা বলে রাখি ভালো, সেটা হচ্ছে এই বিক্রিয়ায় শুধু যে এটিপি ADPH তৈরি হবে তা না, এই বিক্রিয়ায় আবার অক্সিজেন উড়ে চলে যাবে। এই বিক্রিয়া অক্সিজেন উড়ে চলে যাবে। তাহলে দেখো, পানি এবং কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করলাম, গ্লুকোজ এবং অক্সিজেন পাইলাম। এই হচ্ছে আমার সালোক সংশ্লেষণ। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে পানি গ্রহণ করে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে, পাতা ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে পাতা ক্লোরোফিলের সহযোগিতায় অক্সিজেন তৈরি করে এবং শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে, তাকেই বলা হয় সালোক সংশ্লেষণ। দেখো 9-10 পড়ছিলা, 9-10 না বুঝা মুখস্থ করছো, এখন বুঝানো। এই বেসিকটা বুঝানো, কারণ এই বেসিকটা না বুঝলে সামনে ভাই তুমি আমার পড়া কিচ্ছু বুঝতে না। সামনে আলোক পর্যায়ে কি হইতেছে এটা পড়ার পর যখন অন্ধকার পর্যায়ে যাবা, তখন সব মাথা খালি হয়ে যাবে, বুঝবাই না যে কেন কি করতেছি। তাহলে যখন আমার আলোচনা আলোক পর্যায়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার আলোচনা আলোক পর্যায়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি মনে রাখবা আমি এইটুকুর বাইরে যাব না। আমি এটিপি তৈরি করবো, NADPH তৈরি করবো এবং অক্সিজেন তৈরি করবো, এবার আমি কিছু করবো না, মানে আমি গ্লুকোজ পাবো না। তাহলে যখন আমি যখন আমি পানি মানে সালোক সংশ্লেষণ পড়াবো, যখন আমি আলোক পর্যায়ে থাকবো, তখন তোমাকে মাথায় কি রাখতে হবে? আমি যা পড়তেছি এই প্রসেসের থ্রুতে আমি গ্লুকোজ পেতে যাচ্ছি না, আমি কি পেতে যাচ্ছি? NADP, ATP এবং অক্সিজেন পেতে যাচ্ছি, এর বাইরে আমি কিছু পাচ্ছি না। এবং পরে যখন আমি আলোক নিরপেক্ষ পর্যায়ে যাব, তখন তোমাকে মাথায় রাখতে হবে আমি অক্সিজেন পেয়ে গেছি, এখন আমার মূল উদ্দেশ্য কি? কার্বনকে বিজারণ করে এনিহাও আমাকে গ্লুকোজ বানাইতে হবে। কার্বনকে বিজারণ করে এনিহাও গ্লুকোজ বানাইতে হবে। ওকে, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, কার্বন বিজারণটা হবে 3 ভাবে, এটা একটু মনে রাখো। কার্বন বিজারণটা 3 ভাবে হবে, C3 অথবা C4 অথবা ক্যাম। এই হচ্ছে C3 C4 বা ক্যাম, যে কোনো একটা প্রসেসে হবে। যদিও C4 এর সাথে C3 একসাথে হয়। ক্যাম মানে হচ্ছে ক্রিস্টালাইজেশন অ্যাসিড মেটাবলিজম, এর নিয়ে তেমন আলোচনা নাই। ওই যে পাথরকুচি টাইপের গাছে ক্যাম প্রক্রিয়া চলে, এই সেই C3 C4, বুঝছো? এই হচ্ছে C3 C4। এই C3 C4 আসলে কোথায় হবে? ক্যাম্প মানে আলোক নিরপেক্ষ পর্যায়ে হবে। তাহলে কয়েকটা কথা মাথায় রাখো, যখন তোমাদেরকে সালোক সংশ্লেষণ পড়াবো, তখন যখন তোমাকে আলোক নিরপেক্ষ পর্যায়ে পড়াবো, লাইট ডিপেন্ডেন্ট ফেজ যখন তোমাদেরকে পড়াবো, যখন সানলাইট অন থাকবে,
যখন সানলাইট থাকবে তখন ভুলেও কি চিন্তা করা যাবে না, ভুলেও C3C4 এর কথা চিন্তা করা যাবে? আজকে প্রথম ক্লাসে এই জিনিসগুলো মাথায় ঢুকায় নাও, পরে এগুলো প্যাচ লাগাবা খালি। আমি সালোক সংশ্লেষণ শুরু করার আগে আবার এই জিনিসটা আবার ব্রিফ করবো তোমাদেরকে, এই জিনিসটা তোমাদেরকে আগে আবার ব্রিফ করে দিব। তাহলে আমি বারবার বলতেছি সালোক সংশ্লেষণ যখন শুরু করবো, যখন আমরা আলোক নির্ভর পর্যায়ে থাকবো, তখন যত কিছু হোক আমার মূল উদ্দেশ্য কি? আমার মূল উদ্দেশ্য কি? এটিপি ADP-H2 বানানো। মূল উদ্দেশ্য কি অক্সিজেন বানানো না, অক্সিজেনের পানি ভাঙার ফলে অটোমেটিক তৈরি হবে। পানি যখন আমি ভাঙবো তখন অটোমেটিক অক্সিজেন তৈরি হয়ে যাবে বাই ডিফল্ট, ঠিক আছে? ওইটা আমার মানে মুখ্য উদ্দেশ্য না। পানি ভাঙে এবং পরবর্তী প্রসেসে অটোমেটিক অক্সিজেন তৈরি হয়ে যাবে। অক্সিজেনটা আমি বাই প্রোডাক্ট পাচ্ছি। বলবে একটা কথা দেখবা, বাই প্রোডাক্ট অক্সিজেনটা বাই প্রোডাক্ট পাই, মানে ওটা আমার মূল উদ্দেশ্য ছিল না, বাট পেয়ে গেছি আমি। মূল উদ্দেশ্য কি? যেখানে দেখবা বাই প্রোডাক্ট কথাটা লেখা আছে, বাই প্রোডাক্ট, তখন বুঝবে যে এটা আমি অতিরিক্ত পাচ্ছি। আমার আসলে মূল উদ্দেশ্য ছিল না এটা পাওয়া, বাট আমি পেয়ে গেছি। তেমনি অক্সিজেনটা হচ্ছে বাই প্রোডাক্ট। অক্সিজেনটা আমার মূল উদ্দেশ্য ছিল না পাওয়া, আমার মূল উদ্দেশ্য ছিল এটিপি ADP-H2 তৈরি করা। এই জন্য লাইট ডিপেন্ডেন্ট ফেজ, কারণ এটাকেই বলা হয় আলো। আলোর কারণে আমি এই দুটো তৈরি করতে পারছি, আলো না থাকলে আমি তৈরি করতে পারতাম না। আলো ছিল বলে তৈরি করতে পারছি। এবং এখানে এই জন্যই বলা হয় আলোক শক্তিকে এখানে রাসায়নিক শক্তিতে পরিণত করা হচ্ছে। আলোক শক্তিকে আমি রাসায়নিক শক্তিতে পরিণত করতেছি। ওই রাসায়নিক শক্তি বা স্থিতি শক্তিটাই হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজে সেটা স্থিতিশীল আকারে রাখবো, শক্তিটাকে গ্লুকোজের মধ্যে জমা রাখবো আমি। হোয়াটএভার, ওখানে পরে যাবো। তাহলে এই আত্মিকোণ শক্তি তৈরি করা হচ্ছে আমার আলোক পর্যায়ে মূল উদ্দেশ্য। সেই জন্য আমি যা করি, সেই জন্য আমি ফটোফসফোরাইলেশন করবো, সক্রিয় ফটোফসফোরাইলেশন করবো, অচক্রিয় ফটোফসফোরাইলেশন করবো, আমি পানিকে ভাঙবো, যা করি C3C4 করতে পারবো? আলোক নির্ভর পর্যায়ে কি C3C4 করতে পারবো? বলো। আলোক নির্ভর পর্যায়ে C3C4 করতে পারবো না, কারণ ওটা আলোক নিরপেক্ষ পর্যায়ের কাজ। আচ্ছা, এখন আমি এটিপি ADP-H2 পেয়ে গেলাম। এটিপি ADP-H2 পাওয়ার মূল উদ্দেশ্য কি ছিল? এটিপির মূল উদ্দেশ্য ছিল শক্তি প্রদান করা, আর ADP-H2 মূল উদ্দেশ্য ছিল কার্বন ডাইঅক্সাইড বিজারণ করা। কারণ কার্বনের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি আছে? কার্বন আছে আর অক্সিজেন আছে। গ্লুকোজ বানাইতে গেলে তার কাছে কি নাই বলো? এখন তোমরা বলতে পারো ভাইয়া কার্বনের বিজারণ হবে না কার্বনের জারণ হবে, ভুলে গেছি। তাই আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বনের বিজারণ দেবো না কার্বন জারণ দেবো বলে ভুলে গেছি। আরে বাবা, তুমি বানাইতেছো গ্লুকোজ, তোমার মেইন প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, অক্সিজেন তোমার বাই প্রোডাক্ট। মেইন প্রোডাক্ট হচ্ছে তোমার গ্লুকোজ, সেটা তোমার শেষমেশ লাগবে, এটা উদ্ভিদের খাদ্যের জন্য লাগবে। গ্লুকোজ বানাইতে গেলে কার্বনও আছে অক্সিজেন আছে, কে নাই? গ্লুকোজের মধ্যে কে নাই? হাইড্রোজেন নাই। তাহলে তোমাকে হাইড্রোজেন যুক্ত করতে হবে কার্বনের সাথে। কোন জায়গায় তুমি যদি হাইড্রোজেন যুক্ত করেছো, তুমি জারণ বলবা না বিজারণ বলবা? কোন জায়গায় তুমি হাইড্রোজেন লাগাইছো, তুমি জারণ বলবা না বিজারণ বলবা? অবশ্যই তুমি এটার বিজারণ বলবা। তাহলে এই অধ্যায়টাকে কার্বন বিজারণ অধ্যায় বলে। আবার বেসিক কমন সেন্স আমি বুঝতেছি যে কার্বন ডাই অক্সাইড লাগবে আমার, কার্বন ডাই অক্সাইডকে আমি এই পর্যায়ে ব্যবহার করবো, কারণ ওয়াকলেই পানি ব্যবহার করা হয়ে গেছে। এই পানি থেকে আমি শক্তি পাইছি, পানি থেকে সবকিছু পাইছি, আত্মিকোণ শক্তি আমি বানাইতে পারছি পানি থেকে। এখন বাকি থাকলো কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইডকে এখন আমি ব্যবহার করবো। কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন আছে আর অক্সিজেন আছে, কে নাই? গ্লুকোজের কে নাই? হাইড্রোজেন নাই। তাহলে কার্বন ডাই অক্সাইড আমি হাইড্রোজেন যুক্ত করবো। হাইড্রোজেন যুক্ত করা মানে তো বিজারণ। কার বিজারণ? কার সাথে যুক্ত হচ্ছে? কার্বনের সাথে যুক্ত হচ্ছে, কার্বনের বিজারণ। আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিজারণ অধ্যায় বলে। এটা কি কোনো ব্যক্তির মুখস্থ করার প্রয়োজন আছে? এটাও তো অনেকে মুখস্থ করবে, মুখস্থ করে বলবে বায়োলজি মানে মুখস্থ, বায়োলজি এটা মুখস্থের সাবজেক্ট। কেন মুখস্থ করবা ভাই? করার চিন্তাটা চেঞ্জ করো, ধারণাটা চেঞ্জ করো। কোনো কিছু মুখস্থ করা লাগবে না। আমি যে এত কিছু বুঝেছি কিছু তোমার মুখস্থ করা লাগবে না। বেসিক কমন সেন্স, কার্বন ডাই অক্সাইডের সাথে এটাকে আমি এখন গ্লুকোজ বানাবো। কার্বন ডাই অক্সাইডকে যদি আমি গ্লুকোজ বানাবো, তার মানে এখানে কি নাই? হাইড্রোজেন নাই। কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন নাই। তাহলে কার্বন ডাই অক্সাইডে হাইড্রোজেন যুক্ত করতে হবে। হাইড্রোজেন যুক্ত করা মানে হচ্ছে বিজারণ। তাহলে কার্বনের বিজারণ শেষ। কার্বন বিজারণ অধ্যায়। কারণ আলোক নিরপেক্ষ অধ্যায়কে কার্বন বিজারণ অধ্যায় বলা, আলোক নিরপেক্ষ অধ্যায়কে কার্বন বিজারণ অধ্যায় বলা, আলোক নিরপেক্ষ অধ্যায়কে কার্বন বিজারণ অধ্যায় বলা। মুখস্থ কিন্তু ওয়াট লাগাই দেয়, তারপর পরীক্ষা হলে লিখে আসতে পারে না। কেন? কেন কেন মুখস্থ করবা? প্রয়োজন নেই। এবং এন্ড অফ দ্য ডে তুমি তোমার মেইন প্রোডাক্ট গ্লুকোজ পেয়ে যাবা, কার্বন নিরপেক্ষ। এবং ওইখানে যায় তুমি C3C4 ক্যামেরা আনো, বাট এইখানে যায় আবার তুমি পানিরে ভাঙতে যাও না। এখানে যায় তুমি আবার চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন করতে যাও না। এই পর্যায়ে ফটোফসফোরাইলেশন নামে একটা কথা ব্যবহার হবে, খেয়াল করো। ফটোফসফোরাইলেশন নামের মধ্যে ফটো, ফটো মানে আলো, তো বুঝাই যে আলোক নির্ভর পর্যায়ে হইতেছে ঘটনাটা। তুমি এই আলোক নির্ভর পর্যায়ে ফটোফসফোরাইলেশন শব্দটা পাবা। ফটোফসফোরাইলেশন, ফটো মানে আলো। তাহলে এখন তুমি যদি বলো যে আলোক নিরপেক্ষ পর্যায়ে ফটোফসফোরাইলেশন হয়, তাহলে কি হবে বলো? আলোক নিরপেক্ষ পর্যায়ে ফটোফসফোরাইলেশন নয় ভাই। আলোক নিরপেক্ষ পর্যায়ে তুই আলোটা পাইতেছস কোন জায়গা থেকে যেখানে ফটোফসফোরাইলেশন হবে? ফটোফসফোরাইলেশন যদি না হয়, তাহলে সক্রিয় অসক্রিয় ফটোফসফোরাইলেশন, পানির ভাঙন, পানির শালক বিভাজন, এগুলো হবে। পানির শালক বিভাজন, এই যে পানিটা যে ভাঙছি এটা আলোর মাধ্যমে ভাঙছি, এটাকে বলা হয় পানির শালক বিভাজন। শালক মানে আলোক, আলো দিয়ে পানিটা ভাঙছি।
এই কাজগুলো এইখানে হবে, এই কাজগুলো ওইখানে হবে না, কারণ আলো নাই, আলো আমি ব্যবহার করতেছি না। ক্লিয়ার? ডান? শ্বসনা নিয়ে আজকে ঢুকবো না, শেষ করি। ছোট ক্লাস নিবো ভাবি, ছোট ক্লাস নিতে গেলে আমার ক্লাস হয়ে যায় 1 ঘন্টা 10 মিনিট। শ্বসনা ঢুকাবো না, কারণ শ্বসনা যেতে অনেক দেরি, শ্বসনা ডেমো আরেকদিন দিব। তা আজকে মোদ্দা কথা হচ্ছে আমরা কি কি শিখলাম আজকের ক্লাসে। আজকের ক্লাসে মেনলি আমরা শিখলাম হচ্ছে খনিজ লবণ পরিশোধনটা কেমনে হয়, প্রশোধনটা কেমনে হয়, সালোক সংশ্লেষণটা কেমনে হয়, বেসিক আমরা জানলাম, জাস্ট বেসিক জানছি। নেক্সট ক্লাসে আমি প্রশোধন থেকে ঢুকবো ভিতরে। শ্বসনে আমি এখন আর কিছু বললাম না, কারণ এখন শ্বসন বললে মাথার উপর দিয়ে যাবে, আর শ্বসন এখন আমি শুরু করবো না, শ্বসনে অনেক দেরি, সব ভুলে যাবো সবকিছু। তো বুঝছো আজকের ক্লাস কি বুঝছো? সব ঢুকাই দিয়েছি, 9-10 এর বেসিক থেকে বলছি, না বুঝার মধ্যে কিছু নাই, না বুঝার মধ্যে কিছু নাই, সব 9-10 এর বেসিক থেকে বলছি। ক্লিয়ার? কথা ঠিক না ভেজাল আছে? ক্লাস ভাবলাম যে তাড়াতাড়ি শেষ করবো, তো তাড়াতাড়ি শেষ করতে যাও আমার ক্লাস হয়ে গেছে 1 ঘন্টা। আর হবে না আমার দ্বারা। ওকে, আল্লাহ হাফেজ ব্রাদার্স এন্ড সিস্টার্স, দেখা হচ্ছে পরের ক্লাসে।